আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আমাদের অন্যরকম পাঠশালা পরিবারের পক্ষ থেকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের উপর আরেকটি লেকচার নিয়ে। তো বিগত লেকচারে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক বিক্রিয়ার হারের উপর আমাদের রিঅ্যাকশন কনসেন্ট্রেশন বা বিক্রিয়ার ঘনমাত্রার যে প্রভাবটা থাকে সেটা নিয়ে। সেখানে আমরা বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আণবিকত্বর পার্সপেক্টিভে কিন্তু বিক্রিয়ার হারের উপর যে প্রভাবটা পড়ে সেটা দেখার ট্রাই করেছি, এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা তার সেকেন্ড পার্ট, সেখানে আমরা আলোচনা করব বিক্রিয়ার হারের উপর তোমার অন্যান্য প্রভাবও কী কী আছে। সেটা হচ্ছে কি, আমরা বলছিলাম এই সিরিজে আমাদের তিনটা মূলত সাব টপিক হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার ঘনমাত্রা, তাপ আর চাপ। তো আমরা অলরেডি ভাই কোনটা আলোচনা করেছি দেখো, আমরা অলরেডি কিন্তু ঘনমাত্রাটা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করবো ভাইয়া তাপমাত্রার প্রভাবটাকে নিয়ে। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা ভাইয়া চাপ এবং আমাদের যে অন্যান্য প্রভাব সেটা নিয়ে আলোচনা করার ট্রাই করবো। চলো ভাইয়া ক্লাসটা শুরু করা যাক। তো তোমাদের সাথে এই ক্লাসে আমি থাকছি মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো প্রথমত ভাইয়া আমরা দেখো বিক্রিয়ার গতির উপর ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপের প্রভাব, এবং ফার্মলি আমরা আজকে ফোকাস থাকবো এই জিনিসের উপর, তাপমাত্রার প্রভাবের উপর। ওকে, তো তাপমাত্রার প্রভাবটা আসলে কোত্থেকে আসে তোমাকে এটা বুঝতে আবার আমাদের ওই একই জায়গায় যাওয়া লাগবে, ঘুরে ফিরে আমাদের আবার সেই একই জায়গায় যাওয়া লাগবে। সেটা হচ্ছে আমাদের ওই কথাবার্তাগুলো যে কোত্থেকে শুরু হয় সব কিছু শুরু হয় একটা বিক্রিয়া থেকে, যেটা আমরা ধরি একটা রিয়াকশন হচ্ছে তোমার। আচ্ছা, আমি একটু রিয়াকশনটা বড় করে লিখি, অলওয়েজ এ দিয়ে তো লিখি, একটু বড় করে লিখি। মনে করো এ মোল অফ এ বিক্রিয়া করতেছে বা বি মোল অফ বি এর সাথে। ভালো কথা, বিক্রিয়া করে তারা কি তৈরি করতেছে? তারা প্রোডাক্ট তৈরি করতেছে। আরও ভালো কথা, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সর্বদা আমাদের যে বিক্রিয়ার হারটাকে আমরা কীভাবে লিখি? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা রিয়াকশনের যে রেট, বিক্রিয়ার রেট বলো বা রেট অফ রিয়াকশন বলো, এটাকে আমরা কীভাবে লিখে আসতেছি? রেট প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ, পাওয়ার হবে এক্স, অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি, পাওয়ার লিখি ওয়াই। যেখানে এক্স আর ওয়াই কী হয়? বিক্রিয়ার ক্রম, এবং আর ও আর হচ্ছে রিয়াকশন রেট। এখান থেকে আমরা এভাবে লিখি যে আর ও আর ইজ ইকুয়াল টু কে ইন্টু আমার এর পাওয়ার এক্স ইন্টু বি এর পাওয়ার ওয়াই। এখান থেকে আমরা আগের লেকচারে আমরা এখান থেকেই চলে গিয়েছিলাম কোথায়? রিয়াকশন অর্ডারের দিকে, যেখানে এক্স আর ওয়াই কী ছিল? এ ঘনমাত্রার মানে এ বিক্রিয়কের পার্সপেক্টিভে বিক্রিয়ার ক্রম এক্স, আর বিক্রিয়ক ওয়াই এর পার্সপেক্টিভে তোমার যে ক্রম ওয়াই, আর এদের কম্বিনেশনটা আমরা বলছিলাম এন, যেটা হচ্ছে টোটাল রিয়াকশনের অর্ডার। এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করবো তাপমাত্রা নিয়ে। তুমি ভাই একটা এদিকে তাকাও, তুমি এখানে দেখে বুঝতে পারছো ভাই এখানে তো তাপমাত্রার কোনো টেম্পারেচারের তো কোনো ইফেক্ট নেই, মানে টেম্পারেচার তো দেখাই যাচ্ছে না এখানে ওই ইকুয়েশনের মধ্যে। টেম্পারেচারটাকে আদৌ এখানে ম্যাটার করতেছে? হ্যাঁ, ম্যাটার করতেছে। কীভাবে ভাইয়া? কাহিনীটা হচ্ছে এই কেটা নিয়ে। এই কেটা কী ভাইয়া? দেখো, এই কে হচ্ছে তোমার হার ধ্রুবক। কেটা আমার মনে আছে, কেটা কি? কেটা হচ্ছে ভাইয়া হার ধ্রুবক। এই হার ধ্রুবকের মধ্যে না আমাদের যে তাপমাত্রাটা সেটা লুকিয়ে আছে। তো জিনিসটা হচ্ছে এরকম, তাপমাত্রা ডিরেক্টলি এখানে ইফেক্ট করে না। দেখো, কথাটা হচ্ছে কিছু এরকম, তাপমাত্রা এই কেটাকে এফেক্ট করে। তাপমাত্রা কাকে এফেক্ট করে ভাইয়া? কে এফেক্ট করে। তাপমাত্রা তোমার কে এফেক্ট করে, এবং এই কেটা তোমার বিক্রিয়ার হারটাকে এফেক্ট করে। তোমাকে আমি যদি বলি এরকম ভাইয়া, তুমি যখন ভাইয়া খেয়াল করো, তুমি যখন ভাইয়া তাপমাত্রা দেখো, তাপমাত্রা তুমি যখন বাড়াও, বরাবর তুমি যখন ভাইয়া তাপমাত্রা বাড়াও, তখন এটা কি করে? তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের মানটাকে বাড়িয়ে দেয়। তাপমাত্রা কে কী করে ভাইয়া? তাপমাত্রা কে তোমার হার ধ্রুবকের মানটাকে বাড়ায় দেয়। আর যখন হার ধ্রুবকের মান বাড়ায়, অ্যাজ আ রেজাল্ট তোমার কী হয়? রেট অফ রিয়াকশনের মানটাও বেড়ে যায়, হার ধ্রুবকের মানটাও বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড যখন আপনি ভাইয়া তাপমাত্রা কমায় দেন, তাপমাত্রা যখন কমান, তখন কী হয়? আপনার কে এর মানটা কি আপনার কমে যায় না? কে এর মানটা কমে যায়। অ্যাজ আ রেজাল্ট আপনার যে রেট অফ রিয়াকশনের মানটা সেটাও কি কমে যায়। আমরা বলতে পারি ভাইয়া তাপমাত্রা ডিরেক্টলি আপনার বিক্রিয়ার হারকে এফেক্ট করে না, রেদার তাপমাত্রা আপনার কাকে এফেক্ট করে? তাপমাত্রা ফার্স্টে এফেক্ট করে আপনার হার ধ্রুবককে, এবং হার ধ্রুবকের পরিবর্তনের সাপেক্ষে আপনার ভাইয়া বিক্রিয়ার হারের পরিবর্তনটা হয়। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে ফার্স্টে ভাইয়া, যে ভাইয়া আপনার তাপমাত্রার সাথে আসলে ইফেক্টটা কীভাবে কম্প্রোমাইজ হয়। এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে সব কিছুর, যে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবটা এখান থেকেই ওয়ার্কআউট করে। এখানে ভাইয়া আমরা এই জিনিসটাকে দুইভাবে অ্যানালাইসিস করতে পারি। তোমাকে দুইটাই বই দেখাবো, একটা হচ্ছে সনাতনটা আর একটা হচ্ছে লেটেস্টটা একদম। এটাকে আমরা দুইভাবে মেজারমেন্ট করতে পারি।
দেখো এটাকে আমরা দুইভাবে মেজার করে থাকি। কি কি ভাইয়া? একটা হচ্ছে দেখো অ্যাপ্রক্স মেথড, একটাকে বলা হয় ভাইয়া অ্যাপ্রক্সিমেট মেথড বা অ্যাপ্রক্স মেথড, এটা হচ্ছে একটা। আর সেকেন্ডলি ভাইয়া যেটা বলা হয় আরহেনিয়াস মেথড, আরহেনিয়াস মেথড। এই দুই মেথডে আমরা ভাইয়া এই জিনিসটাকে মানে এক কথা বলতে গেলে এটাকে আমরা সিগনিফাই করতে পারি। আরহেনিয়াস মেথড এবং ভাইয়া অ্যাপ্রক্স মেথড, এই দুইটা মেথডে আমরা এই তাপের প্রভাবটাকে আমরা এখানে ইনকর্পোরেট বলো বা তুমি এটাকে ভিজুয়ালাইজ বলো, যা বলো সেটাই তুমি করতে পারবে এখান থেকে। তো আমি ভাইয়া সবার আগে একটা কাজ করি, একটা বর্ডার নিয়ে নিই আগে। ওকে, এখন আসো ভাই এই বর্ডার ডানে বামে লেখা শুরু করি আমরা। ফার্স্টে আমরা অ্যাপ্রক্স মেথডটা নিয়ে একটা আলোচনা করবো, সিম্পল জিনিসটা। ওকে, অ্যাপ্রক্স মেথড আমাদের কি ভালো দেখো ভাই, আমরা ফার্স্টে অ্যাপ্রক্স মেথডটাকে নিয়ে আলোচনা করবো। এটা ভাই অ্যাপ্রক্স মেথড উইচ মিনস অ্যাপ্রক্সিমেটলি আমরা নির্ণয় করি। ওকে, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি নির্ণয় করি। এখানে কোনো ফিক্সড ভ্যালু আসলে পাওয়া যায় না, যে তাপমাত্রা একদম পুঙ্খানুপুঙ্খর যে পরিবর্তনটা বলা হয় একদম টু দ্য পয়েন্টে পরিবর্তন হয় না, রেদার এখানে একটু কাপঝাপ করা হয়। আসলে আগে বলতেছি কাপঝাপ করা হয়। এখানে সিচুয়েশনটা এরকম ভাইয়া যে দেখা যায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করলে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমি তোমাকে তাপমাত্রা বৃদ্ধিটাই বোঝাই, হ্রাসেরটা জাস্ট উল্টা, আর কিছুই না। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে কে এর মান, কে এর মান দ্বিগুণ হয়, কে এর মান দ্বিগুণ হয়। মানে বুঝতে পারতেছি ভাইয়া কথাটা কি? তাপমাত্রা হ্রাসের জন্য সেম ভাইয়া জিনিসটা হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার রিয়াকশন রেটের মানটা ডাবল হয়ে যায়। উইচ মিনস ভাই এরকম, উইচ মিনস এটাকে একটা নাম আছে, এটাকে বলা হয় রিয়াকশন কোএফিসিয়েন্ট। এই জিনিসটাকে আমরা কী বলে মনে রাখবো? এই জিনিসটা বলা হয় রিয়াকশন কোএফিসিয়েন্ট, EFFICIENT। রিয়াকশন কোএফিসিয়েন্ট জিনিসটা কি? রিয়াকশন কোএফিসিয়েন্ট জিনিসটা হচ্ছে টি থিটা প্লাস 10 ডিভাইডেড বাই টি থিটা। এটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচার, মানে সরি টেম্পারেচারটা বলা উচিত হয়নি আমার, আসলে টেম্পারেচারটা না, এখানে কে বলা উচিত ছিল আমার। দেখো ওকে আমি বলে দিই, এটা কে, এটা কে। হ্যাঁ হ্যাঁ, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেট কনস্ট্যান্ট আর থিটা প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেট কনস্ট্যান্ট। এটার ডিভাইডেশনটা কত হবে? এটার মানটা হবে 2, এটার মানটা কত হবে 2। বুঝতে পারছি? এই দুইটাকে আমরা বলতে পারি রিয়াকশন কোএফিসিয়েন্ট, এই জিনিসটা। তাহলে আমি বুঝতে পারছি ভাই প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হয়, তোমার রেট অফ রিয়াকশনটা ডাবল হয়ে যায়। অ্যান্ড মানে রেট কনস্ট্যান্ট ডাবল হয়ে যায়। রেট কনস্ট্যান্ট ডাবল হওয়া মানেই তো তোমার রেট ডাবল হওয়া। বুঝতে পারতেছো ভাই? তুমি তো এটা বুঝতে পারতেছো যে ভাই তোমার আলটিমেটলি যদি আর ইজ ইকুয়াল টু আসলে কে, মানে টা তোমার আলটিমেটলি ভাই কে এর প্রপোর্শনালি, এটা তোমার কে এর প্রপোর্শনালি। তুমি তো বলতেই পারো ভাই এখান থেকে, তুমি তো এখান থেকে বলতেই পারো যে ভাই আপনার কে ডবল হওয়া মানে তো আপনার আর ডবল হওয়া। বুঝতে পারছো? সো ইনডিরেক্টলি আমরা কে এর সাথে কানেকশনটা টানি, তুমি এটাকে মনে মনে লাগলে আর বা রেট অফ রিয়াকশনের সাথেও চিন্তা করতে পারো। তো জিনিসটা হচ্ছে এরকম ভাইয়া যে আপনার মনে করেন একটা রিয়াকশন আছে এরকম ভাই, মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, সেখান থেকে তুমি এটাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলা, সেখান থেকে তুমি মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলা, সেখান থেকে তুমি মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলা। 4টা জাম্পই দেখাই। তাহলে প্রথমে যদি তোমার এরকম হয় 10 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি কে থাকে, জাম্পগুলো একটু খেয়াল করো, এখানে জাম্পটা কত হয়েছে? 10 থেকে আপনার তাপমাত্রা 20 হয়েছে, 20 থেকে আপনার তাপমাত্রা 30 হয়েছে, 30 থেকে আপনার তাপমাত্রা 40 হয়েছে। তাহলে আমরা বললাম কি ভাইয়া প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে কি হয়, দ্বিগুণ হয়ে যায় না কে এর মানটা? তাহলে আপনার মনে করেন প্রথমে আপনার কে এর মান 10 ডিগ্রিতে কে এর মান ছিল কে, তাহলে 20 ডিগ্রিতে কী হবে 2K, 30 ডিগ্রিতে কী হবে সেটা 4K, 40 ডিগ্রিতে কী হবে সে 4Kটা আবার দ্বিগুণ হয়ে যাবে মানে 8K। মানে আপনি বুঝতে পারতেছেন ভাইয়া এখানে আপনার কী হচ্ছে, দেখেন কে আপনার 2K হয়ে গেছে, 2K আপনার 4K হয়ে গেছে, 4K আপনার 8K হয়ে গেছে। অনেকে মনে করতে রেজুলেশন বাড়তেছে, রেজুলেশন ব্যাপার না, জাস্ট জিনিসটা সেই তো কে এর মানটা বাড়তেছে আপনার ভাইয়া। আপনার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, এখানে দেখেন এখানে কিন্তু +10 আকারে, খেয়াল করছেন? আমি আপনাকে আরেকটু জিনিসটা ভিজুয়ালাইজ বোঝাই। এখানে দেখেন ভাইয়া এখানে +10 ডিগ্রি হচ্ছে, এখানে ভাই কী হচ্ছে বুঝতে পারতেছেন? এখানে আপনার +10 ডিগ্রি হচ্ছে সব জায়গায়। আমি কপি করে লিখিনি, এখানে আপনার +10 ডিগ্রি হচ্ছে, আপনারা কপি করে লিখে ফেলতে পারেন চাইলে এভাবে কপি করে। এখানে আপনার ভাই +10 ডিগ্রি হচ্ছে, অ্যান্ড এই +10 ডিগ্রির আকারে কী হচ্ছে এখানে, এখানে
ইন্টু টু হচ্ছে, ওকে, এখানে আপনার গুণ 2 হচ্ছে। আপনারা এভাবে কপি করে নিয়ে নেন তাহলে, সরি, এখানেও কি হচ্ছে আপনার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমরা এখানে কাহিনীটা কি হচ্ছে? কাহিনীটা হচ্ছে এই জিনিসটাই যে আপনার প্রতি 10°C তাপমাত্রা ইনক্রিজের ফলে, মানে +10 এর ফলে আপনার এখানে 2x আকারে আগাচ্ছে। এটাই হচ্ছে আপনার অ্যাপ্রক্স মেথড। অ্যাপ্রক্স মেথড আপনাকে এই জিনিসটাই শিখাবে ভাইয়া যে প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির ফলে আপনার রেট অফ রিয়াকশনের মানটা কি হবে? রেট অফ রিয়াকশনের মানটা আপনার ডাবল হবে। উইচ মিনস আলটিমেটলি রেট অফ রিয়াকশন আলটিমেটলি আপনার বাড়তেছে, রেট কনস্ট্যান্টের মানটা ডাবল হচ্ছে। সো রেট কনস্ট্যান্ট যেহেতু আপনার রেট অফ রিয়াকশনের প্রপোর্শনাল, সো আপনি বলতেই পারেন এখান থেকে যে রেট কনস্ট্যান্ট ডাবল হওয়া মানে রেট ডাবল হওয়া। সো এটাই অ্যাপ্রক্স মেথড আপনাকে শিখায় যে প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধি করলে আপনার ভাইয়া রিয়াকশন রেটটা 10° মানে দ্বিগুণ হয়ে যাবে। কথা হচ্ছে ভাইয়া, এটা তো বুঝলাম আমরা, আই গেস এই জিনিসটা আমরা বুঝছি। অলওয়েজ ভাইয়া আপনার ম্যাথে মাঝে মাঝে না এই জিনিসটা একটু পেঁচাই দেয়, মানে পেঁচানো না, আসলে জিনিসটা একটু ইচ্ছা করে অন্য মান দেয়। জিনিসটা এরকম, আমি তোমাকে বোঝানোর ট্রাই করি। দেখো, তোমাকে এরকম যদি আমি বলি, মনে করো রিয়াকশন কোএফিসিয়েন্টের মানটা তো 2, বাট আমি যদি আপনাকে 2 না দিই ভাইয়া, আমি একটা করে অঙ্ক দিয়ে দিলাম, রেট কোএফিসিয়েন্টের মান 3। দেখো তোমাকে একটা অঙ্ক দিয়ে দেখাই, জিনিসটা অঙ্ক দিয়ে দেখালে বুঝলে ভালো বুঝবে। তোমাকে যদি এরকম বলি ভাইয়া, কোনো বিক্রিয়ার এরকম কিন্তু অঙ্ক দিতে পারে চাইলে পরীক্ষায়, এরকম অঙ্ক নাই, মানে দেয় নাই এখনো, বাট দিতে পারে। কোনো বিক্রিয়ার যদি বলি তোমাকে রিয়াকশন কোএফিসিয়েন্ট, কোনো বিক্রিয়ার রিয়াকশন কোএফিসিয়েন্ট 3 হলে 50°C তাপমাত্রায় 50°C তাপমাত্রায় তোমার হার ধ্রুবকের মান কত? এই অঙ্কটাই দিলাম, 50°C তাপমাত্রায় হার ধ্রুবক কত হবে, এই কোশ্চেনটা করলাম। ওকে, কোনো বিক্রিয়ার রেট কোএফিসিয়েন্টের মান যদি 50°C হয়, মানে 3 হয়, তাহলে 50°C আপনার হার ধ্রুবকের মান কত? সাথে আমি এটাও বলে দিলাম তোমার 10°C 10°C কে এর মান হচ্ছে তোমার মনে করো 2.3 × 10⁻³ এটা মনে করো তোমার কে এর মান, সেকেন্ড ইনভার্স 1, প্রথম কোন বিক্রিয়া মনে করো একটা সেকেন্ড ইনভার্স 1, এটা দিয়ে দিলাম। তোমার কি বলছে কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনটা বলছে তোমাকে রিয়াকশন কোএফিসিয়েন্টের মান কত? 3। তো রিয়াকশন কোএফিসিয়েন্টের মান 3 হওয়া মানে কি? এখানে দেখো রিয়াকশন কোএফিসিয়েন্টের মান যখন 3, এর মানে প্রতি 10°C ইনক্রিজের ফলে ভাইয়া আপনার রেট কত গুণ হবে? 2 ছিল, 2 গুণ হতো, তাহলে 3 গুণ হবে, এখানে 3 গুণ হবে। তাহলে আমরা বলতে পারি ভাই অঙ্কটা সাজাইছি আমি ইচ্ছা করে এভাবে, তাহলে আমরা এখানে বলতে পারি কি ভাই, তাহলে বলতে পারি ভাই আপনি মনে করেন এরকম যে আপনার 10°C ছিল, সেখান থেকে আপনার 20°C হলো, সেখান থেকে আপনার 30°C হলো, সেখান থেকে আপনার 40°C হলো, সেখান থেকে আপনার 50°C হলো। এই যে জাম্পগুলো হলো ভাইয়া, এই যে জাম্পগুলো হলো, এই জাম্পগুলোর জন্য আপনার কি হলো, এখানে আপনার মনে করেন এটা কে ছিল, কে থেকে আচ্ছা 3 গুণ, যে আমি ভুল করা শুরু করেছিলাম, দেখছেন আমি কিন্তু ভুল করা শুরু করেছিলাম। রিয়াকশন কোএফিসিয়েন্টের মান কত? 3, তাহলে 3 গুণ হবে, তাহলে কে থেকে হয়ে যাবে 3K। 3K 3 গুণ করলে কত হয়? 9K। 9K 3 গুণ করলে কত হয়? 27K। 27K 3 গুণ করলে কত হয়? 81K। তাহলে রিয়াকশন কোএফিসিয়েন্ট কত হলো? 81K হয়ে যাবে। রিয়াকশন কোএফিসিয়েন্ট মানে 3, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এনিথিং হতে পারে, ওই অনুযায়ী মান বাড়বে। ওকে, যার যেটাই বলবে ওই অনুযায়ী মান বাড়বে। তাহলে 10 থেকে 20, এখানে দেখতে পাচ্ছেন আপনি জাম্পটা 10° করে হচ্ছে, মানে +10 আকারে হচ্ছে, এখানে আবার +10 আকারে হচ্ছে, আর এখানে আপনার কি হচ্ছে? গুণ 3 আকারে যাচ্ছে। জাম্পটা আপনি বুঝতে পারছেন এখানে, আই গেস। তাহলে ভাইয়া এখান থেকে একবারে অ্যান্সার লিখে ফেলি, চলেন এখান থেকে আমরা বেশি না পেছে একবারে অ্যান্সারটা লিখে ফেলি। অ্যান্সারটা কি বলা যায়? অতএব 50°C 50°C কে প্রাইম মনে করেন, কে প্রাইমের মানটা কত হবে? 81K, হুইচ মিনস 81 ইন্টু কত মান ছিল, মান দিয়েছিলাম আমি 2.3 ইন্টু মনে করেন আপনার 10⁻³ এটা সেকেন্ড ইনভার্স 1। ক্যালকুলেটর নেন, অ্যান্সার বের করে ফেলেন। 81 ইন্টু 2.3 ইন্টু 10⁻³ 1.863 আসে, 1.863 ইন্টু 10⁻1 সেকেন্ড ইনভার্স 1, হয়তো মানে দশমিকটা একটু আগে দিলেও হয়তো সমস্যা নেই, ক্যালকুলেটর যেহেতু মান দিয়েছে অবশ্যই সঠিকই দিবে। আচ্ছা, কে প্রাইম মানটা বের করতে পারছি এখান থেকে, এটা হচ্ছে ভাইয়া
একটু সরে যাই বোর্ড থেকে। এটা হচ্ছে প্রথম কথা ভাইয়া, অ্যাপ্রক্স মেথড। অ্যাপ্রক্স মেথড আপনাকে এটাই শিখায় যে প্রতি 10°C তাপমাত্রা বাড়লে আপনার রিয়াকশন রেটের মানটা ডাবল হতে থাকবে, যেটাকে আমরা রিয়াকশন কোএফিসিয়েন্ট বলি। রিয়াকশন কোএফিসিয়েন্ট আপনাকে কোশ্চেনে 2 না দিয়ে 3, 4, 5ও দিতে পারে, তখন আপনি ওই জিনিসটা মাথায় রেখে রেটটাকে ওই অত গুণ বাড়াবেন। বলেন তো ভাইয়া এইটার সীমাবদ্ধতা কি? সবাই একটু বলার চেষ্টা করবে এই যে মেথডটা, এই মেথডের সীমাবদ্ধতা কি হতে পারে। আপনারা বুঝতে পারতেছেন হয়তো জিনিসটা, যে ভাইয়া 10°C বাড়লে যা হয় সেটা তো বুঝলাম, মনে করেন অড নাম্বার দিল, মনে করেন 5°C বাড়লো, মনে করেন আপনাকে অলওয়েজ তো এরকম হবে না যে 50-এ বের করতে বললো, মনে করেন 10-এরটা দেওয়া আছে আপনাকে বললো 25-এরটা বের করেন, তাহলে কি ভাই ওখানে অর্ধেক হয়ে যাবে? না, তখন কিন্তু ওরকম হয় না। বা মনে করেন 50-এ না বের করতে বললে 47.5-এ বের করতে বললো, তখন আমরা কি করবো? তখন কিন্তু অ্যাপ্রক্স মেথড অ্যাপ্লিকেবল হবে না, তখন তো অ্যাপ্রক্স মেথড ফেল করে যায়। তখন আমাদের আরহেনিয়াস চিন্তা করলে একটা ইউনিভার্সাল সূত্র দেওয়া উচিত, যেটা সবার জন্য খাটে। তো আরহেনিয়াস করলো কি তখন? আরহেনিয়াস ইকুয়েশনটাকে দিল। তো আসেন ভাই শুরু করি আরহেনিয়াস মেথড। আরহেনিয়াস করলো কি, যে অ্যাপ্রক্স মেথডে তো একটু সমস্যা আছে, আমি একটা কাজ করি, আমি তোমাকে একটা ভালো সূত্র দিই যেটা যে কোনো তাপমাত্রা খেতে খাটবে। তো আরহেনিয়াস তার একটা সূত্র দিল, আরহেনিয়াস তত্ত্ব। ওকে, মানে আরহেনিয়াস মেথডও বলতে পারো, আরহেনিয়াস মেথডও বলতে পারো, আর কিছুই না। আরহেনিয়াস মেথডে আরহেনিয়াস কি বলো দেখো, যে তুমি যে কোনো তাপমাত্রার জন্য এই জিনিসটাকে মেজার করতে পারো, তুমি যে কোনো তাপমাত্রার জন্য এটাকে মেজার করতে পারো, ফর এনি টেম্পারেচার। ফর এনি টেম্পারেচার কি হয় একটু দেখি আমরা, আসো। তো সে বললো কি ভাই এরকম, সে বলল যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় তোমার কানেকশনটা কি হয়ে যায়, কানেকশনটা সে এখানে দিল কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। জিনিসটাকে একটু হোল্ডে রাখি আমরা, একটু পরে এটা আনার সময় যে ভাই এটা আকাশ থেকে কোত্থেকে পড়লো আইসা, আকাশ থেকে একটা ইকুয়েশন আনলেন কোত্থেকে আপনি, জিনিসটা আমরা এই লেকচারে ট্রাই করবো পুরো ডিটেলসে বোঝার। ওকে, তো ইকুয়েশনটা কোত্থেকে আসছে সেটা দেখবো আমরা, ইকুয়েশনের আদ্যপান্ত সব কিছু দেখবো। আগে আমরা একটু বলে রাখি এখানে কোনটা কি, এখানে কোনটা কি আমি তোমাকে আগে একটু বলে রাখি। আগে তোমার পরিচয় জানতে হবে একটু ইকুয়েশন। ওকে, ইকুয়েশনের ডিটেলসে ডুব দেওয়ার আগে তোমাকে ইকুয়েশনটা কি সেটা জানতে হবে। ভাই কে কি বলো, সারাদিন গেদাচ্ছি এটা নিয়ে। কে হচ্ছে হার ধ্রুবক, কে হচ্ছে হার ধ্রুবক। এটা কি, একে বলা হয় আরহেনিয়াস কনস্ট্যান্ট। অনেক কিছু নাম আছে দেখো, আরহেনিয়াস, দেখো কে কে অনেকে আরহেনিয়াস কনস্ট্যান্ট বলে, অনেকগুলো নাম আছে, আমি তোকে পুরো নামটা বলতেছি। অনেকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলে, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলে। আরেকটা নাম আছে, ইটা কি বলতো, ই এক্সপোনেনশিয়াল না, এক্সপোনেনশিয়ালের আগে বসছে, এটাকে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরও বলে, মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট নাম একটা, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরও বলা হয়। তিনটা নামে তুমি ওকে রাখতে পারো, তুমি ওকে তিনটা নামে রাখতে পারো ভাই, আরহেনিয়াস কনস্ট্যান্ট বলো, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলো, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলো, তোমার ইচ্ছা, তুমি যে কোনো নামে ওকে রাখতে পারো। ওকে, সাথে সাথে আর কি আছে দেখো, ইএ, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি, এটা মনে রাখবা, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। ওকে, সক্রিয়ণ শক্তি ইংলিশে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। এটা তোমাকে নিয়ে আলোচনা করবো একটু পরে, আমি সবগুলো জিনিস নিয়ে আলোচনা করবো, বাট আগে আমাদের নামটা জানতে হবে কোনটা কি। আর আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আরটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবকের মানটা কত বলে দিই, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর এর মানটা। টি হচ্ছে তাপমাত্রা কেলভিন স্কেলে, টি হচ্ছে কি আমার কেলভিন স্কেলে তাপমাত্রা, আর কিছুই না। মানগুলো বুঝতে পারছি, কোনটার মান কি, মানে কোনটা পরিচয় কি বুঝতে পারছি। কথা হচ্ছে এই জিনিসগুলো আসলো কোত্থেকে, এই জিনিসগুলো লিখলে এগুলো সূত্রটা আসলো কোত্থেকে, এটা আমাদের বুঝতে হবে একটু। আমরা এই সূত্রটাকে একটু বোঝার চেষ্টা করবো আগে, যে সূত্র কোত্থেকে আসে,
এর অরিজিন কোথায়, আদ্যপান্ত সব কিছু। শুরুটা হয় খুবই মহান কিছু সায়েন্টিস্টের থেকে, এই শুরুটা হয় খুবই মহান কিছু সায়েন্টিস্টের থেকে, যেটা আসে কলিশন থিওরি। এখানে দুইটা জিনিস কানেক্টেড, তোমাকে আগে বলে রাখি, দুইটা জিনিস কানেক্টেড, একটা হচ্ছে কলিশন থিওরি আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ। কলিশন থিওরিটা কি আগে আমাদের এটা বুঝতে হবে। কলিশন থিওরি আবার কি, কি হয় কলিশন থিওরিতে আসলে। ফার্স্টে আমরা দেখব সংঘর্ষ তত্ত্ব। কলিশন মিন্স সংঘর্ষ, মানে আর্হেনিয়াসেরই তত্ত্ব এটা, সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি। সো ফার্স্টে আমাদের ভাই এই জিনিসটা জানতে হবে। জিনিসটা খুবই সুন্দরভাবে আমি বোঝার চেষ্টা করবো। দেখো তোমার জন্য একটা সুন্দর জিনিস আছে আজকে ক্লাসে কলিশন থিওরিটা বোঝানোর জন্য। কলিশন থিওরি তোমাকে একটা কথা বলে, দেখো একটা কথা কি বলে, যে সকল সংঘর্ষ উৎপাত তৈরি করে না। আমি আগে লিখি, তারপর তোমাকে জিনিসটা বোঝাচ্ছি। সকল সংঘর্ষ উৎপাত তৈরি করে না। ওকে, জিনিসটা এরকম ভাইয়া, একটা বিক্রিয়ায় হাজার হাজার সংঘর্ষ হতে পারে আপনার, সকল সংঘর্ষ আপনাকে উৎপাদ দিবে না, সকল সংঘর্ষ আপনাকে উৎপাদ দিবে না। উৎপাদ শুধুমাত্র ইফেক্টিভ কলিশনের মাধ্যমে তৈরি হয়, ইফেক্টিভ কলিশন দ্বারাই হয়। একটা কলিশন, তাহলে ভাইয়া এখন কোশ্চেন আসে, ইফেক্টিভ কলিশনটা আবার কি ভাইয়া, কোত্থেকে আসে, খায় কি, এইসব কথা হচ্ছে। আপনাকে আমি একটা জিনিস বোঝানোর ট্রাই করি ভাইয়া। একটা পাত্র নেই, একটি পাত্রে মনে করি এটা একটা পাত্র, ওকে, 2 লেয়ারের পাত্র নেই, দেখতে ভালো দেখাবে। এই যে একটা সুন্দর পাত্র নিলাম, এই যে সুন্দর একটা পাত্র নিলাম, ওকে, একটা পাত্র। এই পাত্রে মনে করেন অনেকগুলো অণু পরমাণু আছে ভাইয়া, এই পাত্রে মনে করেন অনেকগুলো অণু পরমাণু আছে, আমি এখানে দেখালি, হ্যাঁ এটা মনে করেন একটা পাত্র। এই পাত্রে মনে করেন আপনার এই এ গ্যাস আছে, এই পাত্রে মনে করেন এ একটা গ্যাস আছে, সাথে মনে করেন আপনার বি একটা গ্যাস আছে। এখন এখানে এ আর বি এর মধ্যে বিক্রিয়া হচ্ছে ভাইয়া। কথা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, এই পাত্রটা যতই বড় হোক, এই পাত্রের ক্ষেত্রে আপনি একটা জিনিস বলতে পারবেন, যে এই পাত্রে মনে রাখবেন আপনি অলওয়েজ, এই পাত্রে আপনার কথাটা খেয়াল করেন, 1 মিলিমিটার কিউব স্পেসের মধ্যে, এটা মনে করেন 1 মিটার কিউবের একটা বর্গাকার পাত্র, 1 মিটার কিউবের একটা বর্গাকার পাত্রে 1 মিলিমিটার কিউব স্পেসের মধ্যে 1 সেকেন্ডে 10⁻27 কলিশনস হয়। ক্যান ইউ ইমাজিন ইট? কতগুলো কলিশন হচ্ছে এখানে? আই গেস আপনি কিছুটা ইমাজিন করতে পারতেছেন এখানে কত হিউজ লেভেলের কলিশন হচ্ছে, যে একটা 1 মিটার কিউবের একটা বক্স, তার 1 মিলিমিটার কিউবের মধ্যে 1 সেকেন্ডে জাস্ট 10⁻27টা কলিশন হচ্ছে এ অ্যান্ড বি এর মধ্যে, যে দুটো ডিফারেন্ট কালার যেটা আছে। তাহলে ভাই এত ফ্রিকুয়েন্টলি যদি আপনার কলিশন হয়, মানে একটা গ্যাস আর একটা গ্যাসকে কোলাইড করে, মনে করেন এই একটা গ্যাস আর একটা গ্যাসকে অ্যাটাক করতেছে, মানে ক্ল্যাশ করতেছে একজনের সাথে, সেকেন্ডের মধ্যে আপনার বিক্রিয়া হয়ে যাওয়ার কথা না? চিন্তা করে বলুন তো একটু, যদি এরকম হয় যে এ গ্যাস বি গ্যাস একজন আরেকজনকে 1 সেকেন্ডে জাস্ট 1 মিলিমিটার কিউব জায়গায় 10⁻27 বার অ্যাটাক করতেছে, তবে সেকেন্ডের মধ্যে বিক্রিয়া হয়ে যাচ্ছে, বিক্রিয়া তো ভাই জাস্ট একদম চুটকি বাজানোর সাথে সাথে হয়ে যাওয়া উচিত আপনার। কথা হচ্ছে তাহলে ভাইয়া হয় না কেন? কথা হচ্ছে তাহলে এত তাড়াতাড়ি যদি বিক্রিয়া হয়, তাহলে তবে আপনি এই যে মনে করেন আপনি জাস্ট এ দিলেন বি দিলেন, চোখ অফ করার সাথে সাথে জাস্ট এক পলক ফেলার আগে তো বিক্রিয়া শেষ হয়ে যাওয়া উচিত। তো তখন তো আপনি ভাই এই এত কিছু চিন্তাই করতে পারেন, যে ভাইয়া বিক্রিয়ার হার নির্ণয় করেন, এত কিছু করতেই পারবেন না। কারণ আমি আপনাকে বলে আসছি না ভাইয়া, যে কিছু বিক্রিয়া খুবই ফাস্ট হয়, মনে আছে সেকেন্ড লেকচারে বলছিলাম ভাইয়া, কিছু বিক্রিয়া আছে ভাইয়া এতটাই ফাস্ট হয় যাদের ক্ষেত্রে আপনি কখনো রেট নির্ণয় করতে পারেন না। রেট নির্ণয় করা হয় কোন বিক্রিয়ার জন্য? মডারেট বিক্রিয়ার জন্য। একটু আগের কথা মনে করাই দিই, অনেক টাইপের রিয়াকশন হয় ভাইয়া।
আয়নিক রিয়াকশনগুলো অনেক ফাস্ট হয়, অনেক ফাস্ট আয়নিক ইন্টারাকশনস হয়, ওই বিক্রিয়ার ক্ষেত্রে রেট নির্ণয় করা যায় না। আবার মরিচা পড়া অনেক স্লো রিয়াকশন, রেট নির্ণয় করা না করা সেম ব্যাপার। রিয়াকশন রেট নির্ণয় করে আমরা কোভ্যালেন্ট ইন্টারাকশনের ক্ষেত্রে যাদের মডারেট স্পিড হয়, মিনিমাম 10 থেকে 20 মিনিট টাইম লাগে বিক্রিয়াটা হওয়ার জন্য। তাহলে যদি ভাইয়া এতগুলো কলিশন হয় তাহলে তবে 1 সেকেন্ডে বিক্রিয়া হয়ে যাওয়া উচিত, তাহলে তো আপনার বিক্রিয়ার রেট কিছু ডিটারমাইন করতেই পারবেন না। কথা হচ্ছে এই জিনিসটা আপনাকে এখানে অ্যান্সারটা দেয় যে র্যান্ডমলি কলিশন হলেই আপনার কখনো প্রোডাক্ট ফর্ম হবে না, রেদার আপনার এই কলিশনটাকে ইফেক্টিভ হওয়া লাগবে। মানে ইফেক্টিভ কলিশন মিনস এটাকে আপনার সার্থক একটা কলিশন হওয়া লাগবে। অ্যান্ড একটা কলিশনকে সার্থক বানায় কোন জিনিসটা? দুইটা জিনিস, একটা হচ্ছে পারফেক্ট ওরিয়েন্টেশন, পারফেক্ট ওরিয়েন্টেশন, পারফেক্ট ওরিয়েন্টেশন উইচ মিনস যেটাকে আমরা বাংলায় বলি দিকমুখিতা, বাংলায় বলা হয় দিকমুখিতা। মানে একটা সার্টেন অ্যাঙ্গেলে আপনাকে অ্যাটাক করতে হবে। ক্রাম খেলছেন না সবাই ভাইয়া? ক্রাম খেলার সময় মনে আছে স্ট্রাইকার দিয়ে আপনার গুটিটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি অ্যাটাক করেন তখনই কিন্তু সেটা আপনার পকেটে যায়। ওই জিনিসটা একটা ক্রাম খেলার সময় আপনি যদি গুটিটাকে ঠিকভাবে হিট না করেন, ঠিক অ্যাঙ্গেলে হিট না করেন, তাহলে কিন্তু পকেটে যাবে না। সেম অ্যাজ ভাইয়া একটা মলিকিউলকে মনে করেন দুইজনকে যদি যৌগ ফর্ম করতে একটা সার্টেন অ্যাঙ্গেলে আপনাকে অ্যাটাক করতে হবে। এই জিনিসটা মনে রাখবেন ক্রাম খেলার পার্সপেক্টিভে। তাহলে প্রথম কাটা গেল ভাইয়া যে ক্রাম খেলতেছি, সার্টেন অ্যাঙ্গেলে অ্যাটাক না করলে কিন্তু আপনার পকেটে গুটি যাবে না। সেকেন্ড ভাইয়া মনে করেন আপনি সার্টেন অ্যাঙ্গেল ঠিকভাবে রাখে, অনেকে দেখেন না অনেকের হাতে জোর থাকে না, তো ওরা যত অনেক মনে করেন অনেক অ্যাঙ্গেল করে টোকা দিল, বাট স্ট্রাইকার হয়তো গুটি পর্যন্ত যায়ই না। এখানে কোন জিনিসটা ল্যাক করতেছে বলেন তো? অ্যাঙ্গেল ঠিক আছে, ল্যাকিংস কোনটা? এনার্জি। পারফেক্ট একটা এনার্জি লাগবে, একটা মিনিমাম একটা এনার্জি লাগবে, যে এনার্জি না থাকলে কখনোই প্রোডাক্ট ফর্ম হবে না, তুমি যতই অ্যাঙ্গেল করে মারো না কেন। তাহলে পারফেক্ট এনার্জি, একটা নির্দিষ্ট শক্তি থাকতে হবে, একটা নির্দিষ্ট শক্তিতে আপনার এখানে অ্যাটাকটা করতে হবে। ওকে, নির্দিষ্ট শক্তিতে আপনার এখানে অ্যাটাকটা করতে হবে। দুটো জিনিস বুঝতে পারছি ভাইয়া, যে একটা পারফেক্ট ওরিয়েন্টেশন, একটা পারফেক্ট এনার্জি নিয়ে আপনার এখানে কলিশনটা করতে হবে। এই দুইটা জিনিস আমি একটু তোমাকে একটা সিমুলেশন দেখাই। দেখো এখানে তোমার জন্য ভাই আজকে একটা সিমুলেশন নিয়ে আসছি ক্লাসে। মনে করো ভাইয়া আমরা একটা রিয়াকশন করব, এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি তোমাকে বলতেছি কি হচ্ছে এখানে। তুমি দেখো রিয়াকশনটা কি, আমরা ভাইয়া এ আর বি, মানে এ একটা যৌগ আর বি আর সি একটা যৌগ, এখান থেকে আমরা প্রোডাক্ট তৈরি করার ট্রাই করবো, এ বি আর সি তৈরি করার ট্রাই করবো। ওকে, সো এরকম মনে করো ভাইয়া আমি এখানে পাম্প করবো। ওকে, তো আমি চলো পাম্প করা শুরু করি একটু। তো এখানে দেখো ভাইয়া আমি ফার্স্টে এ গ্যাসকে পাম্প করতেছি, দেখো অনেকগুলো এ গ্যাস পাম্প করি। দেখো এই যে আমাদের মনে করো এ গ্যাস পাম্প করতেছে অনেকগুলো। তো একটু দেখো পাশে কিন্তু পাই চার্ট আছে, দেখো পাই চার্টটা বড় হচ্ছে, মানে ভাইয়া তুমি এ গ্যাস পাম্প করতেছো, সো এ গ্যাস পাম্প করার ফলে তোমার আসলে গ্যাসের মধ্যে কি হচ্ছে সেটা তোমার দেখা যাচ্ছে এখানে। ওকে, তোমার এখানে এ গ্যাস এটা। এখন তুমি মনে করো এখানে বি গ্যাসটা পাম্প করবো। ওকে, আমরা মনে করো বি গ্যাসটা পাম্প করবো। তো এই যে এ গ্যাস পাম্প করলাম, এখন আমরা বি আর সি গ্যাসের যৌগ ওটা পাম্প করি। এই দেখো যে বি আর সি গ্যাসটাও পাম্প করতেছে। ওকে, তাহলে বি আর সি গ্যাসটা এই যে পাই চার্টে দেখো বি আর সি গ্যাস বাড়তেছে। এখন দেখো এদের মধ্যে কিন্তু কলিশন হচ্ছে, দেখছো কলিশন শুরু হয়ে গেছে, কিন্তু কলিশন শুরু হয়ে গেছে। কলিশন শুরু হওয়ার ফলে দেখো তো ভাইয়া প্রোডাক্ট ফর্ম হওয়া শুরু করছে কিনা। দেখো এখানে দেখো যে প্রোডাক্টের দেখতেছো তোমার এ গ্যাস আছে কয়টা? 34টা, বি সি আছে 16টা। আর একটু বাড়াই, চলো তো আর একটু বাড়াই, 19, 20, 21, 22, 23, 24, 25, 26টা, 33টা এ, 25টা বি। স্টিল দেখছো এ বি প্রোডাকশন কত কম হচ্ছে, অনেক কম প্রোডাকশন হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ তুমি ভাইয়া প্রোডাকশন খুবই কম হচ্ছে। আরও বাড়াই রিয়াকশন কষ্ট, দেখছো এবার 28, 31, স্টিল দেখছো কত কম প্রডিউস হচ্ছে। জিনিসটা হচ্ছে এটাই ভাইয়া, যে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে কলিশন কি দেখছো, সাথে কলিশন কিন্তু অনেক হচ্ছে, অনেকগুলো কলিশন হচ্ছে ভাই এখানে। কথা ভাই কলিশন তো অনেক হচ্ছে, প্রোডাক্ট ফর্মেশন এত স্লো কেন হচ্ছে? এই যে ভাইয়া দুইটা জিনিস, এনার্জি ম্যাটার করতেছে এবং ওরিয়েন্টেশন ম্যাটার করতেছে। কলিশন হলেই কিন্তু আপনার বিক্রিয়া হয়ে যাবে এটা না, কলিশন হচ্ছে, বাট খেয়াল করছেন কলিশন হচ্ছে, বাট এখানে ভাই আপনার প্রোডাক্ট ফর্মেশন কিন্তু স্লো। দেখছেন মাত্র 10টা প্রোডাক্ট হয়েছে, যে 11টা হয়েছে, মাত্র 11টা প্রোডাক্ট হয়েছে, আবার কমে গেছে, আবার কমে গেছে, আবার কমে গেছে। সো জিনিসটা হচ্ছে এটাই ভাইয়া, কলিশন হওয়ার মাধ্যমে প্রোডাক্ট ফর্ম হচ্ছে আর প্রোডাক্ট ভেঙেও যাচ্ছে। খেয়াল করতেছেন এই যে আপনার প্রোডাক্ট কিন্তু ভাঙতেছে আবার গড়তেছে, ভাঙতেছে গড়তেছে, ভাঙা গড়াই জীবনের খেলা পুরো মূলত। এই যে ওটা প্রোডাক্ট ফর্মেশন খুবই কম আছে, আমরা আবার একটু পরে এখানে ব্যাক করবো না, ঠিক আছে? এই জিনিসটা চলতে থাকুক, দেখি কতক্ষণ পর আপনার প্রোডাক্টটা ফর্ম হয়, কতক্ষণ লাগে আপনার প্রোডাক্ট ফর্ম হতে। দেখেন এখানে দেখেন একটা এনার্জি, আমি একটু এনার্জি বাড়াই, দেখেন যদি আমি দেখেন একটু এনার্জিটা বাড়াই, দেখেন ইনিশিয়াল টেম্পারেচার, আমি টেম্পারেচারটাকে একটু বাড়াই, মনে করেন টেম্পারেচার বাড়ানো দরকার ছিল না শুধু, ঠিক আছে টেম্পারেচার বাড়ানোর পরে দেখবো না, আমরা আবার তাকে একটু পাম্প করে নিই।
আচ্ছা একটু পাম্প করে নিই এখানে। মনে করো আমি কিছু একটা সার্টেন মলিকুল মনে করো 30টা, হ্যাঁ 30টা দিয়ে গেলাম, আর এখানে এটাও 30টা দিয়ে গেলাম। 4 5 6 7 8 9 10 11 12 13, সেম নাম্বার। হ্যাঁ 30টা এ 30টা বি দিয়ে আমরা চলে যাই। চলে আমরা একটু পরে এসে দেখবো যে আসলে প্রোডাক্ট কি হচ্ছে না হচ্ছে, আবার আমরা পড়াশোনা চলে যাই। এটা ওদের মতো চলতে থাকবে ওরা। কথা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে সিমুলেশনটা দেখে আমরা বুঝতে পারলাম যে ভাই আপনি এ আর বি গ্যাস পাম্প করলেন, বাট আপনার এবি প্রোডাকশনটা খুবই স্লো হচ্ছে। স্লো কেন হচ্ছে ভাই? আপনার এই দুইটা কারণে, একটা হচ্ছে পারফেক্ট ওরিয়েন্টেশন, একটা পারফেক্ট এনার্জি নাই। আপনাকে এই দুটো জিনিস বুঝতে হবে ভাইয়া, পারফেক্ট ওরিয়েন্টেশন জিনিসটা কি, পারফেক্ট এনার্জি জিনিসটা কি। আসেন ভাই এক এক করে আলাপ করি, এক এক করে আলাপ করা যাক। প্রথম কোনটা নিয়ে আলাপ করবেন বলেন? প্রথম চলেন তাহলে আমরা এটা নিয়ে আলাপ করি। এটা এখানে প্রথমে আমরা আলোচনা করি ভাইয়া ইফেক্টিভ ওরিয়েন্টেশনটাকে নিয়ে। প্রথম কথা হচ্ছে ভাইয়া একটা রিয়াকশন হওয়ার জন্য একটা পারফেক্ট ওরিয়েন্টেশনে অ্যাটাকটা করা লাগে। মনে করো তোমাকে আমি বললাম যে ওরিয়েন্টেশন জিনিসটাকে তোমাকে বোঝাই আমি একটা খুবই সিম্পল রিয়াকশনের মাধ্যমে। ধরি একটা বিক্রিয়া হচ্ছে, খালি ধরতেই আছেন ভাইয়া, যে আপনি খালি ধরতেই আছেন যে এই বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়া হচ্ছে, ওই বিক্রিয়া হচ্ছে, ওই বিক্রিয়া হচ্ছে। আবার একটু ধরে নিই, চলো ধরি একটা বিক্রিয়া হচ্ছে যেখানে ভাইয়া কি হচ্ছে, A2 আর B2 আর B2 বিক্রিয়া করে আপনার তৈরি করতেছে 2AB। আমি যেহেতু কিছু বলিনি ধরেই নিবা এটা ভাইয়া গ্যাসিয়াস, এটা গ্যাসিয়াস রিয়াকশন হচ্ছে। ওকে, অনেকে বলবা ভাইয়া সলিডও তো হতে পারে, লিকুইডও হতে পারে ভাইয়া, আমরা গ্যাসিয়াসের ক্ষেত্রে ধরবো। ওকে, আমরা গ্যাসিয়াসের ক্ষেত্রে ধরবো। A2 আর B2 বিক্রিয়া করে 2AB তৈরি করতেছে। তো কলিশনটা কীভাবে হতে পারে মনে করেন তো ভাইয়া? কলিশনটা কীভাবে হতে পারে মনে করেন? আমি আপনাকে বললাম ভাই এখানে ইফেক্টিভ কলিশনটা হচ্ছে এরকম যে ভাইয়া এই দেখেন, এ হচ্ছে আপনার এ, মানে এ হচ্ছে A2 মনে করেন, এটা হচ্ছে আপনার মনে করেন A2, এখানে পাশে মনে করেন আপনার B2, এই যে A2 আর এখানে B2। এই A2 আর B2 নিজেদের মধ্যে ক্ল্যাশ করবে, ক্ল্যাশ করার ফলে কী হবে, AB তৈরি করবে। তাহলে ভাই এই হচ্ছে A2, এই হচ্ছে আপনার B2, একটু ক্ল্যাশ দেখাই আসেন। এই হচ্ছে A2, A B এর দিকে আগাচ্ছে, B A এর দিকে আগাচ্ছে। তাহলে কি হলো, একটা পর্যায়ে ওরা ক্ল্যাশ করলো, ক্ল্যাশ করার ফলে কি হলো দেখেন, এই যে ওরা ক্ল্যাশ করলো, ক্ল্যাশ করার পরে অ্যারো দিয়ে দেখালাম, অ্যারো দিয়ে কি হয়ে গেল, ওরা প্রোডাক্ট হয়ে গেল। প্রোডাক্টটা কি হয়ে গেল, এই যে ভাইয়া আপনারা দেখেন A আর B এই ওরিয়েন্টেশনে যখন ক্ল্যাশ করে, খেয়াল করো যখন আপনার A আর B ভাইয়া এই ওরিয়েন্টেশনে ক্ল্যাশ করে তখন আপনার কি হয়, তো তখনই আপনার প্রোডাক্ট AB ফর্ম হয়। তাহলে বুঝতে পারছেন এই ফর্মেশনে আপনার কি AB ফর্ম হয়ে গেছে। এটাকে আপনি কি বলবেন, এটাকে আপনি বলবেন ভাইয়া পারফেক্ট ওরিয়েন্টেশন। বুঝতে পারছি? তাহলে এইটাকে আমরা বলতে পারি একটা পারফেক্ট ওরিয়েন্টেশন। এই ফর্মেশনে আপনার প্রোডাক্ট ফর্মেশন হয়েছে, সো এটাকে বলা হয় পারফেক্ট ওরিয়েন্টেশন। বুঝতে পারছি ভাইয়া? এটা হচ্ছে পারফেক্ট ওরিয়েন্টেশন। লিখে রাখি একটু ভাই, এখানে নিচে লিখে রাখি, এটাকে আমরা বলি পারফেক্ট ওরিয়েন্টেশন। পারফেক্ট ওরিয়েন্টেশন, প্রোডাক্ট উইল ফর্ম। এটা হিসেবে পারফেক্ট ওরিয়েন্টেশন, প্রোডাক্ট ফর্মেশন হবে। ওকে, এই ওরিয়েন্টেশন আমরা প্রোডাক্ট ফর্ম হবে। এর বাইরেও ভাইয়া অনেকগুলো ওরিয়েন্টেশন হতে পারে যেখানে পারফেক্ট ওরিয়েন্টেশন না। সেটা একটু বোঝানো ট্রাই করে দেখো, সেটা একটু বোঝাই তোমাকে। মনে করেন ভাইয়া এটা অনেকভাবে হতে পারে আরও, যেখানে পারফেক্ট ওরিয়েন্টেশন হবে না। তো সেটা দেখান আমাদের একটু ভাইয়া, সেটা একটু দেখান আমাদের। পারফেক্ট ওরিয়েন্টেশন না থাকলে কি হয়? মনে করেন আরও কিছু ওরিয়েন্টেশন চিন্তা করেন ভাই, আরও কিছু ওরিয়েন্টেশন চিন্তা করি। মনে করো ভাইয়া ক্লাস করতেছি ভাবে, যে মনে করবে এই যে একটা কাজ করি, আমি কাজ করি এখান থেকে কপি করে নিই, আমি কপি করে নিচ্ছি এখান থেকে, আপনারাও কপি করে নিতে পারেন চাইলে। এ হচ্ছে ভাই A2, এ হচ্ছে ভাই আমার A2, আর এ হচ্ছে B2। ওই হলো A2, এ হলো B2। A2 B2 দিকে আগাচ্ছে, B2 A2 দিকে আগাচ্ছে। ওকে, এখানে কি আপনার পারফেক্ট কলিশন হবে? হচ্ছে না ভাইয়া, একটা বি একে ভালোভাবে অ্যাটাক করতে পারতেছে না। আবার আরেকটা কম্বিনেশন দেখেন মনে করেন ভাইয়া, আরেকটা কম্বিনেশন কি দেখেন ভাইয়া, মনে করেন এরকম, আমি আপনাকে একটু উল্টে দেখাই যে হ্যাঁ এই যে এটাকে নেন একটু, মনে করেন এই যে আরেকটা কলিশন দেখে, এখানে A2 আর এখানে B2, কপি করে নিই একটু, কপি করে নিই এখান থেকে। ওকে, জাস্ট হবে কি এখানে নামটা চেঞ্জ করে দেবে, জাস্ট কিছু না, নামটা চেঞ্জ করে দেবে এখানে, লিখে নিই তারপর আপনি বুঝে দেখেন, পুরোটা লিখে নিই তারপর আমরা একটু বোঝাচ্ছি জিনিসটা কী হচ্ছে এখানে। এই যে একটা ওরিয়েন্টেশন, আমি আপনার প্রত্যেকটা ওরিয়েন্টেশন দেখাবো যেটা যেটা হতে পারে এখানে, সবগুলো দেখাবো যাতে আপনার কনফিউশন না থাকে কোনো। হ্যাঁ, এই তিনটে ওরিয়েন্টেশন দেখেন ভাইয়া, তিনটে ওরিয়েন্টেশন একটাও কিন্তু পারফেক্ট না। এখানে আপনার একটা এ একটা বি এর সাথে কোলাইড করতেছে না, একটা বি দুইটা এর সাথে কোলাইড করতেছে, যার প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে না।
এখানে দুইটাই একটা বি এর সাথে কোলাইড করতেছে, হচ্ছে না। এখানে একটাই একটা বি কোলাইড করতেছে, প্রোডাকশন হচ্ছে না। অ্যাজ আ রেজাল্ট আপনি বলতে পারেন ভাইয়া, অ্যাজ আ রেজাল্ট আপনি বলতে পারেন কি এখান থেকে জানেন, এখান থেকে বলতে পারেন ভাইয়া এটা 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 এদের মধ্যে কেউ আপনার নট পারফেক্টলি ওরিয়েন্টেড, এদের মধ্যে একটাও নট পারফেক্টলি ওরিয়েন্টেড। ওকে, তাহলে একটাও পারফেক্টলি ওরিয়েন্টেড না, প্রোডাক্ট ফরমেশন হবে ভাইয়া? অবশ্যই 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 হবে না, নো প্রোডাক্ট। তাহলে ফার্স্ট পার্টটাকে আপনি বুঝতে পারছেন ভাইয়া? আই গেস আপনারা বুঝতে পারছেন সবাই যে ভাইয়া প্রথম পার্টটা হচ্ছে ওরিয়েন্টেশন জিনিসটা ম্যাটার করে। আপনার একটা রিয়াকশন হওয়ার জন্য একটা পারফেক্ট ওরিয়েন্টেশন লাগবে, যেখানে A2 আর B2 যদি এই ফরমেশনে ক্ল্যাশ করে শুধুমাত্র তখনই প্রোডাক্ট ফরমেশন হওয়া পসিবল। রেদার অন্য যে কোনো কম্বিনেশনে ক্ল্যাশ করুক সেটা কখনো প্রোডাক্টের ধারে কাছেও যাবে না। তো ফার্স্টটা আমরা আগে বুঝতে পারছি দিকমুখীটা, যেটা কেরাম খেলা, এটা আপনি হিন্টস মনে রাখতে পারেন, একটা হিন্টসটা মনে রাখতে পারেন। হিন্টসটা কি দিয়েছিলাম আমি ভাইয়া? হিন্টস হচ্ছে কেরাম খেলা, হিন্টস হচ্ছে কেরাম। কেরাম খেলায় আমরা কি করি? কেরাম খেলায় আমরা যখন স্ট্রাইকার দিয়ে পারফেক্টলি একটা গুটিকে অ্যাটাক করি তখনই শুধুমাত্র আপনার এখানে প্রোডাক্ট ফরমেশন হয়, রেদার এছাড়া কোনো কম্বিনেশনে আপনার প্রোডাক্ট ফরমেশন হয় না। এটা হচ্ছে ফার্স্ট কথা। তো ফার্স্ট কথা বুঝতে পারলাম আমরা ভাইয়া যে আপনার একটা সার্টেন ওরিয়েন্টেশনে অ্যাটাকটা করা লাগবে। এরপরে আমাদের কি লাগবে ভাইয়া? এরপর আমাদের সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে পারফেক্ট এনার্জি। আসেন আমরা আবার আমাদের সিমুলেশন থেকে একটু ঘুরে আসি ভাই, সিমুলেশনে কি হচ্ছে একটু দেখা লাগবে, ওখানে কয়টা প্রোডাক্ট হলো আমাদের। কথা হচ্ছে ভাই আমরা তো এখানে রেখে গেছিলাম, বাট দেখেন মাত্র 4টা প্রোডাক্ট হয়েছে। এই জিনিসটাই দেখতে পাচ্ছেন ভাইয়া আপনার, এই জিনিসটাই যে আপনার প্রোডাক্ট ফরমেশন হচ্ছে না। এখন একটা কাজ করি আমরা একটু ভাইয়া, এই টেম্পারেচারটাকে একটু বাড়ায় দেন তো ভাইয়া। দেখেন এই যে টেম্পারেচার বাড়াই দেয়, দেখেন টেম্পারেচার বাড়ান, দেখেন তো প্রোডাক্ট বাড়ে কিনা। এই দেখছেন কি হচ্ছে, দেখেন তো, দেখছেন ভাইয়া কি হলো? প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, ওই দেখেন প্রোডাক্ট বাড়তেছে আস্তে আস্তে। ধরে রাখেন কতক্ষণ, কতক্ষণ তাপমাত্রাকে ধরে রাখে আসেন, কতক্ষণ তাপমাত্রাকে ধরে রাখে। ওকে, দেখেন প্রোডাক্ট বাড়তেছে, দেখছেন তাপমাত্রা হঠাৎ করে বাড়াই দিচ্ছি, দেখেন প্রোডাক্ট বাড়তেছে। হাত ধরে রাখছি কিনা আমি আবার, এই দেখেন দেখছেন প্রোডাক্ট হঠাৎ করে বাইরে গেছে না? কি জাদু করলাম ভাইয়া বলেন তো? জাদুটা কি হলো এখানে? একটু আগে ভাইয়া প্রোডাক্ট একটুখানি ছিল, আপনি তাপমাত্রা বাড়ায় দিলেন, প্রোডাক্ট হঠাৎ করে বেড়ে গেলে, যে প্রোডাক্ট দেখছেন ছাই ছাই করে প্রোডাক্ট বাড়তেছে। ভাইয়া কী করলেন এখানে আপনি যে হঠাৎ করে প্রোডাক্ট বাড়তেছে? গ্রাফের দিকে দেখতেছেন, গ্রাফটা কত সুন্দর নাচানাচি শুরু করে দিয়েছে, একটা যে পাইচারটা দেখেন হচ্ছে ভাই। তাহলে আপনার দেখালেন কি এখানে? আমরা দেখলাম যে ভাই আমি যখন তাপমাত্রা, আপনি যখন এখানে তাপমাত্রা দিচ্ছি, আমি যদি একটু এই সাইডে যেয়ে দেখে, এই সাইডে যেয়ে দেখে, দেখো তাপমাত্রা বাড়তেছে। এই দেখো এই যে এখানে আমি যখন এটা উপরে উঠেছি, এখানে ভাই যে তাপমাত্রা বাড়তেছে। তো এখানে ভাই আপনি যখন করলেন আপনার তাপমাত্রা বাড়তেছে, আপনার প্রোডাক্টের ফরমেশনটা বাড়তেছে। তো জিনিসটা হচ্ছে আপনি এখানে যেটা দেখালেন ভাইয়া, তাপমাত্রা, আপনি যখনই তাপমাত্রা বাড়াই দিয়েছেন অণুগুলোর মধ্যে ছোটাছুটি বাইরে গেছে। কারণ আপনি বুঝতে পারতেছেন ভাই, মনে করেন তাপমাত্রা বাড়ালে কি হয়? আন্তঃআণবিক আকর্ষণ বলটা দুর্বল হয়ে যায়, আন্তঃআণবিক গতিশক্তিটা বেড়ে যায়। তো আন্তঃআণবিক গতিশক্তি যখন বেড়ে যায় তখন আপনার কি হয়? তখন আপনার প্রোডাক্টের ফরমেশনটা বেড়ে যায় নর্মালের থেকে। তো এই জিনিসটা আমরা এখন দেখার ট্রাই করবো যে ভাইয়া আপনার এখানে এনার্জিটা কি করতেছে, তাপমাত্রা আপনার এখানে কিন্তু একটা ভালো রোল প্লে করতেছে। এখান থেকে আমাদের সেকেন্ড কথাটা আসে, এবং আরেকটা কথা আসে, এই সক্রিয়ণ শক্তি কথাটা এখান থেকে আসে ভাইয়া। তো আমরা আসো এটা দেখে নিই একটু, আমরা এই জিনিসটা এখন দেখবো সক্রিয়ণ শক্তি জিনিসটা কি এবং এটা কোত্থেকে আসে। এটার জন্য আমরা আরেকটা সূত্রের কাছে যাবো, সক্রিয়ণ শক্তির জিনিসটা আমরা এখান থেকে শিখবো। দেখো কোত্থেকে আর্হেনিয়াস এই জিনিসটাকে আনছে। তো আমরা একটু দেখবো, দেখো আমাদের অরিজিন যেখান থেকে আসে, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ, অরিজিন আসে ম্যাক্সওয়েল বোলজম্যান থেকে। এটা ফিজিক্সের জিনিস, আমরা অতটা ঝামেলা করবো না এখানে, রাদার আমি আপনাকে কনসেপ্টটাকে বোঝাবো একটু জাস্ট। খুবই সিম্পল একটা এক্সাম্পল দ্বারা আমরা বোঝার ট্রাই করবো। ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে আমরা এটাকে আনবো। নামটা অনেক বড় মনে হচ্ছে ভাই, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ কি আবার এটা ভাই? এটা কোন জিনিস? ম্যাক্সওয়েল আর বোলজম্যান একটা এক্সপেরিমেন্ট করছিল। তাদের এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি এরকম ছিল ভাইয়া, যে একটা সিস্টেমের মধ্যে মনে করেন অনেক কিছুই তো হয়, একটা সিস্টেমের মধ্যে অনেক কিছুই তো হয়। তারা ট্রাই করছে একটা সিস্টেমে কতগুলো মলিকিউলস আছে সেই জিনিসটাকে একটু দেখার। একটা সিস্টেমে মনে করেন অনেকগুলো মলিকিউলস থাকতে পারে, সেই মলিকিউলসগুলোর মধ্যে কে কোন টাইপের রিয়াকশন করে এই জিনিসটাকে সে বোঝার ট্রাই করছিল একটু। ওকে ওকে আমি একটু বড় করে নিই এটাকে। হ্যাঁ এই জিনিসটা, গ্রাফটা মনে করেন একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিয়েছি। হ্যাঁ এই এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভের রেখাটা। আপনি একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, এটা হচ্ছে আপনার এক্স এক্সিস, ওয়াই এক্সিস,
তারা করছে কি ওয়াই এক্সিসে দিচ্ছে ফ্র্যাকশন অফ মোল, আমি একটু লিখে নিই এটাকে এ পাশে। তারা কি দিছে ফ্র্যাকশন অফ মোল, ফ্র্যাকশন অফ মোলকে সংক্ষেপে বলা হয় FOM, সংক্ষেপে বলা হয় FOM, ফ্র্যাকশন অফ মোল। ফ্র্যাকশন অফ মোল জিনিসটা কি টোটাল মোল সংখ্যা পার্সেন্টে কত মোল বিক্রিয়া করতেছে, টোটাল মোল সংখ্যা পার্সেন্টে কত মোল বিক্রিয়া করতেছে সেটাকে আমরা বলি ফ্র্যাকশন অফ মোল, এটা মনে রাখবেন একটু। তো ফ্র্যাকশন অফ মোল নিচ্ছে ওয়াই এক্সিসে আর এক্স এক্সিসে নিচ্ছে এনার্জি, যে কার এনার্জি কত। মানে জিনিসটা ভাই তোমাকে আমি সিম্পল ভাবে বোঝাই। তারা ট্রাই করছে মনে করো একটা সিস্টেম, একটা সিস্টেমে মনে করো 100টা পরমাণু আছে, ওকে, একটা সিস্টেমে মনে করো 100টা পরমাণু আছে। এখন 100টা পরমাণুর মধ্যে কার এনার্জি কত, মনে করো এনার্জির লিমিটটা হচ্ছে 10 থেকে 100 বা 0 থেকে 100, 0 থেকে 100 মনে করো এনার্জির লিমিট। তাহলে মনে করো তুমি দেখলা 100টা মলিকিউল, এনার্জি লিমিট হচ্ছে 10 থেকে, আচ্ছা 10 থেকে 100 সেম না, মনে করো একটা সিস্টেমের মধ্যে 100টা মলিকিউল আছে, 100টা মলিকিউলের এনার্জির রেঞ্জ হচ্ছে 10 থেকে 500। তাহলে তুমি দেখবা কি এখানে এই সিস্টেমের মধ্যে কিছু পরমাণু থাকবে যাদের মনে করো 10টা পরমাণু আছে যাদের এনার্জি হচ্ছে 10, বা 10 থেকে 50-এর মধ্যে, 50 থেকে 100-র মধ্যে তুমি দেখবা তোমার আরো 10টা আছে। এরকম করতে করতে তুমি দেখবা যে 200 থেকে 300-র মধ্যে এনার্জি আছে আরো 40-50টার, মানে ডিফারেন্ট এনার্জি লেভেলে এক্সিস্ট করতেছে মলিকিউলসগুলো। তারা যখন এরকম গ্রাফটা আঁকলো, তারা গ্রাফটা পেলো এরকম ভাইয়া, তারা গ্রাফটা পেলো এরকম যে তোমার তার এরকম একটা গ্রাফ পেলো, ওকে। এই গ্রাফটার মানে কি বলে দেখো তো, এই গ্রাফটার মানে কি বলে তুমি দেখো। এই গ্রাফের ভাইয়া তুমি যত বাম থেকে ডান দিকে যাও, বাম থেকে তুমি যখন ডান দিকে যাও এনার্জির মানটা কি বাড়তেছে না, মনে করো এনার্জির মানটা বাড়তেছে। এখানে মনে করো তোমার ভাইয়া 10 জুল, এখানে 10 জুল শক্তি, এখানে মনে করো 20 জুল শক্তি, এখানে মনে করো 30 জুল শক্তি, এখানে মনে করো শক্তি হচ্ছে তোমার 40 জুল ভাইয়া, এখানে শক্তি হচ্ছে 50 জুল, এরকম করতে করতে মনে করো 60 জুল, 70 জুল, 80 জুল, এরকম জুলে অ্যান্সার বাড়তেছে, জুলে মানটা বাড়তেছে, ওকে। আমি এনার্জিটা ব্র্যাকেটে জুল দিয়ে দিই, জুল হতে পারে, কিলো জুল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর FOMটা কি, FOM হচ্ছে কত ফ্র্যাকশন, মানে এটা হচ্ছে তোমার মনে করো 0.1, এটা মনে করো 0.1 মোল, এটা মনে করো 0.2 মোল, 0.3 মোল, 0.4 মোল, মনে করো 0.5 মোল, ওকে। তাহলে কোন মোল নাম্বার মলিকুল কয়টা আছে সেটার এগেন্সটে রাখতেছি। তুমি যদি একটু ট্রেস ডাউন করো, দেখো তো ট্রেস ডাউন করি আমরা এখানে। ট্রেস ডাউন মানে কি জাস্ট ম্যাচ আপ করবো। দেখো দেখো সব থেকে লোয়েস্ট এনার্জি, দেখো তো লোয়েস্ট এনার্জির মোল নাম্বার কিন্তু কম আছে। মনে করবে একটা পয়েন্ট নেই, আমরা একটা পয়েন্ট নেই, মনে করো এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে একটু অ্যানালাইসিস করি বলো তো। এই পয়েন্টটাকে তুমি যদি অ্যানালাইসিস করো তুমি দেখতে পাচ্ছ এই পয়েন্টের দেখো 15 জুল, মনে করো 15 জুলের শক্তি কয়টা আছে, কয়েকটা আছে এখানে, 15 জুলের শক্তির কিছু আছে, ওকে, 15 জুল শক্তি সম্পন্ন কিছু মলিকিউলস আছে। এরপরে মনে করবে এনার্জিটা একটু বাড়াও, তুমি দেখো এনার্জিটা একটু বাড়াইলো, মনে করো এই পয়েন্টটা, এই পয়েন্টে তুমি দেখবা কি এই পয়েন্টের দেখো এই পয়েন্টটা শক্তির একটু বেশি, এই বেশি শক্তি সম্পন্ন মলিকিউল তোমার এর থেকে বেশি আছে, এর থেকে তোমার একটু বেশি আছে, দেখতে পারতেছো এর থেকে একটু বেশি শক্তি আছে কিন্তু, এটা একটা। এরপর মনে করো আরেকটু সামনের দিকে যাই ভাই, আরেকটু সামনের দিকে যাই, আমরা সামনের দিকে যাই দেখি তো ভাইয়া, একদম মাঝখানে গেলে কি হয় একটু দেখি তো। একদম পিক লেভেলে দেখো তো এই মাঝখানের যে এনার্জিটা, এই এনার্জিটার দিকে একটু তাকাই তো ভাই আমরা, মানে এই এনার্জিটা কতটুকু আছে, মনে করো 40 জুল, মনে করো এটা এনার্জি হচ্ছে 40 জুলের থেকে একটু কম, মনে করো আমি ধরে নিই এটা। এই এনার্জিটা দেখতে পাচ্ছ, এই এনার্জি তোমার মনে করো এখানে হাইয়েস্ট মোল ফ্র্যাকশন এই এনার্জিটা পজেস করতেছে। এরপরে তুমি ডানে যাও তো, একটু ডানে শিফট করে আসো, এরপর একটু ডানে শিফট করি আমরা। ডানে শিফট করলে আমরা কি দেখতে পারি দেখো তো, ডানে শিফট করলে আমরা দেখতে পারি ভাইয়া, মনে করো এখান থেকে আবার এনার্জি ড্রপ করা শুরু করছে, এখানে মনে করো এই জায়গাটায়, এই জায়গাটা আবার এনার্জি আমাদের ড্রপ করতেছে, এই জায়গায় এনার্জিটা আবার কমে, কারণ এখানে এনার্জি বেড়ে গেছে, দেখো মানে এনার্জি ড্রপ করতেছে না, সরি ফ্র্যাকশন অফ মোল ড্রপ করতেছে। এখানে দেখো এনার্জি কি হবে, এখানে এনার্জিটা ফ্র্যাকশন অফ মোলে ড্রপ করতেছে, যে আবার ড্রপ করলো এখানে এটা। এরপর মনে করো আরেকটা পয়েন্ট দেখো, একটু আরেকটা পয়েন্ট দেখি একটু, এই পয়েন্টটা মনে করো এই পয়েন্টে কি, আচ্ছা এই পয়েন্ট দেখা দরকার নেই, আলটিমেটলি ড্রপ করতেছে দেখতেই পারতেছো, 4টা পয়েন্ট না, বেশি পয়েন্ট দিলে গিজিবিজি হয়ে যাবে একটু, ওকে। 4টা পয়েন্টের মধ্যে তুমি দেখতে পারতেছো ভাইয়া যে প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে, এই গ্রাফটা ম্যাক্সওয়েল বোলজম্যান সকল গ্রাফের জন্য পাইছে। তারা আসলে জিনিসটা বলছে কি, জিনিসটা বলছে এইভাবে যে ভাইয়া আপনার এই যে আপনি গ্রাফগুলো আঁকতেছেন না, দেখো এই যে আপনি গ্রাফটা আঁকতেছেন, এই গ্রাফটার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে ভাইয়া, তো এটাকে পারফেকশনিস্ট তো আমি অনেক, তো এটাকে ঠিক করে নিয়ে দাঁড়াও, সোজা না থাকলে না কিন্তু লাগে জিনিসটা দেখতে, হ্যাঁ সোজা না থাকলে না ওসিডি কাজ করে না, সব জিনিস সোজা না হয়। তো দেখো জিনিসটা হচ্ছে এরকম ভাইয়া, যে আপনার এখানে ঝামেলাটা হচ্ছে কি, তারা সিস্টেমটা এমনভাবে জেনারেট করলো যে আপনার ভাই একটা সিস্টেম, মনে করেন এটা একটা সিস্টেম, এই সিস্টেমে আমরা যে জিনিসটাকে অবজার্ভ করছি যে একটা সিস্টেমে
খুবই লোয়েস্ট এনার্জিধারী মলিকিউলস কম থাকে, খুবই হাইয়েস্ট এনার্জিধারী মলিকিউলসও কম থাকে। রেদার মাঝখানের যে লিমিটটা, মনে করো 10 থেকে 100-র মাঝখানটা কোথায় 40, বুঝছো, ম্যাক্সিমাম পরমাণু কিন্তু 40 জুল এনার্জিটাকে হোল্ড করতেছে। এইটাকে তুমি একটা খুবই সুন্দরভাবে হিন্টস আকারে মনে রাখতে পারো। আমি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দিই এটার জন্য। সেটা হচ্ছে, অনেকে রিলেট করতে পারবা, অনেকে মজা পাবা। এটার একটা এক্সাম্পল মনে করো ভাইয়া, তোমাকে একটা ক্লাসরুমের কথা চিন্তা করো। একটা ক্লাসরুমে মনে করো ভাই 100 জন স্টুডেন্ট আছে। এক্সাম্পলটা মনে করো এরকম, একটা ক্লাসরুমে ভাইয়া তোমার 100 জন স্টুডেন্ট আছে, 100 স্টুডেন্টের মধ্যে বলো তো একটা পরীক্ষা হইল। ওকে, 100 স্টুডেন্টের মধ্যে আমি একটা পরীক্ষা নিলাম। তো একটা পরীক্ষা নিলাম, একটা ক্লাস টেস্ট। এই যে ক্লাস টেস্টটা মনে করো তুমি 100 নাম্বার একটা ক্লাস টেস্ট নিলা, 100 নাম্বার একটা ক্লাস টেস্ট নিলা। এখন বলো তো ভাইয়া, এখানে আমি 3টা ক্যাটাগরিতে নাম্বারিং করলাম, 3টা ক্যাটাগরিতে নাম্বারিং করতেছি। একটা হচ্ছে ভাইয়া 30-এর কম পাইছে এক দল 30 থেকে 70-এর মধ্যে পাইছে, আর এক দল মনে করো 70-এর থেকে বেশি পাইছে। বলো তো ভাইয়া তুমি কোন দলে? নিজের একটা চিন্তা করো, তুমি কোন দলে? সাথে সাথে চিন্তা করো তোমার ক্লাসরুমে সিনারিওটা কেমন হবে। সিনারিওটা হবে ভাইয়া, 30-এর কম পাওয়া স্টুডেন্ট খুবই কম থাকবে, এত খারাপ স্টুডেন্ট একসাথে থাকে না। 70-এর বেশি পাওয়া স্টুডেন্ট হয়তো অনেক কম থাকবে, বাট ম্যাক্সিমাম মানুষজন কোথায় থাকবে? ম্যাক্সিমাম মানুষ 30 থেকে 70 এই রেঞ্জটার মধ্যে থাকবে। এখানে তো ম্যাক্সিমাম মানুষজন এই রেঞ্জের মধ্যে থাকবে। এটাই কিন্তু হয় পরীক্ষায়, যে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু মাঝখানে লেবে। মনে করো ভাই যে 60 to 80 নাম্বারটা, 60 থেকে 80-র মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বারটা ঘোরাফেরা করে। 60-এর কম পাওয়া স্টুডেন্ট খুবই কম থাকে, আবার মনে করো 80-র বেশি পাওয়া স্টুডেন্টও খুবই কম থাকে। তুমি যদি নর্মালি চিন্তা করো একটা মানে এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে, জিনিসটা হচ্ছে এটাই ভাইয়া। দেখো, ক্লাসরুমের সিনারিওটাকে তুমি এই মলিকিউলসের ক্ষেত্রে তুমি ভালোভাবে বুঝতে পারবা যে টোটাল তোমার 100 জনের মধ্যে দেখো 30-এর কম মানুষ তোমার কি থাকে, 30-এর কম মানুষ তোমার মনে করো কম নাম্বার পায়, মাঝখানের লেভেলের নাম্বারটা খুবই বেশি মানুষজন পজেস করে, এবং একদম অনেক বেশি নাম্বার পায় এরকম মানুষের সংখ্যা তোমার খুবই কম থাকে। তো এই জিনিসটাই আমরা ম্যাক্সওয়েল বোসন ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে এটাই পাই, যে একটা সিস্টেমে ভাইয়া, একটা সিস্টেমে সব থেকে হাইয়েস্ট এনার্জি পজেস করে এমন মলিকিউলসের নাম্বারও কম, একদম লোয়েস্ট এনার্জি পজেস করে এরকম মলিকিউলসের নাম্বারও কম। রেদার সবাই একটা মডারেট লেভেলে থাকে। কথা হচ্ছে, এখন তোমাকে যদি আমি বলি, মনে করো এখন আমি একটু এখানে মজা অ্যাড করি, চলো। তোমাকে বললাম এই পরীক্ষায়, আমি এই পরীক্ষায় 5 নাম্বার, এই তো ভাইয়া 5 নাম্বার নিয়ে আসতে কেন, পাস ফেল করাই দেবেন নাকি আমাদের? অবশ্যই হ্যাঁ ভাইয়া। তো আসো, তোমাকে আমি বললাম এই টেস্টে, এটা হচ্ছে একটা ফাইনাল পরীক্ষা, টুইস্ট দিলাম, এটা একটা ফাইনাল পরীক্ষা। এই টেস্টে যারা আমার 50-এর বেশি পাবে, যারা আমার 50+ পাবে, শুধুমাত্র তারাই পাস করবে। যারা 50+ পাবে তারাই পাস করবে, যারা 50-এ কম পাবে তারা পাস করতে পারবে না। তাহলে বলো তো ভাইয়া, তাহলে মনে করো এখানেই, তাহলে 50-এর বেশি যারা পাইছে তারা সবাই কি পাস? মানে এই যে 50-এর, আমি তোমাকে একটা লাইন টেনে দেখে এখানে এখন দেখো একটা লাইন টেনে দেখে আমি তোমাকে, যে 50-এর বেশি মনে করো কোন কালারে দেবে, এই কালারে দেই। এই যে মনে করো 50, তোমাকে আমি বললাম এই যে 50 রেঞ্জটা, এই 50-এর এদিকে যারা আছে, 50-এর কোন দিকে, 50-এর এদিকে যারা আছে, তারা তোমার তাহলে কি, তারা তোমার এখন প্রোডাক্ট ফর্ম করতে, মানে তারা নেক্সট ক্লাসে যেতে পারবে। বুঝতে পারছি? 50-এর এদিকে যারা ভাই তারা কি, তারা তোমার উৎপাদ হতে পারবে। বুঝতে পারছি? তাহলে 50-এর ডানে যারা আছে তারা কি নেক্সট ক্লাসে যেতে পারবে, 50-এর বামে যারা আছে তারা কি কখনো নেক্সট ক্লাসে যেতে পারবে? পারবে না ভাইয়া। আবার ভাইয়া তোমাকে যদি বলি, বলো তো আমি টেস্ট নাম্বারটাকে 50 থেকে কমায়, তুমি মনে করো এখন বলো, তুমি যদি 5 নাম্বার নিয়ে একটু খেলা শুরু করো, ভাই আমি একটা কাজ করলাম, আমি প্রিন্সিপাল, আমি মনে করো এই কলেজের প্রিন্সিপাল বা স্কুলের প্রিন্সিপাল, আমার ইচ্ছা হলো যে না, এবার আমি পরীক্ষা 50-এ না, আমি 80-তে পাস করাবো। 80-তে পাস করলে কি আরো বেশি মানুষ পাস করবে নাকি কম মানুষ পাস করবে বলো তো? তোমার মন কি বলে? অবশ্যই হ্যাঁ ভাইয়া, সবাই তোমার সাথে আমি একমত। যদি আমি 5 নাম্বার 50 থেকে বাড়িয়ে 80 করে দিই, স্টুডেন্টের সংখ্যা কমে যাবে, ফেল করা স্টুডেন্ট বেশি বেড়ে যাবে। বুঝতে পারছি? আমি যদি 5 নাম্বার 50 থেকে 80 করে দিই, পরবর্তী ক্লাসে কয়জন উঠতে পারবে? খুবই কম মানুষ। বাট আমি যদি অনেক সহৃদয়বান ব্যক্তি হই, আমি যদি 50 থেকে 5 নাম্বার 30 করে দিই, তাহলে কি আরও বেশি মানুষ তোমার পাস করতে পারলো না? ম্যাক্সওয়েল বলছেন এই জিনিসটাই বলছে ভাইয়া, এই যে তোমার 5 নাম্বার, এই জিনিসটাকে তারা কি বলছে জানো? এই জিনিসটাকে তারা বলছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। এই জিনিসটাকে তারা বলছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। খেয়াল করে, আমি কিন্তু তোমাকে মেটাফোরের মাধ্যমে জিনিসটা বোঝাচ্ছি। এই যে 5 নাম্বার, যে নাম্বারটা না হলে তুমি নেক্সট ক্লাসে উঠতে পারো না, সেই নাম্বারটাকে বিক্রিয়ার এই এনার্জির পার্সপেক্টিভে বলা হয় সক্রিয়ণ শক্তি। এই জিনিসটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি।
তাহলে সক্রিয়ণ শক্তি জিনিসটা কি বুঝতে পারছি আমরা? সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি? অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা হচ্ছে একটা ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য মিনিমাম যে পাস নাম্বারটা পাওয়া লাগে একটা স্টুডেন্টকে, ওই জিনিসটাকে তুমি যদি এনার্জির পার্সপেক্টিভে চিন্তা করো, যে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে প্রোডাক্ট হওয়ার জন্য আপনার যে মিনিমাম এনার্জিটা লাগে, যে এনার্জিটা না থাকলে আপনি কখনো বিক্রিয়ক থেকে উৎপাদে তৈরি হতে পারবেন না, সেই এনার্জিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তির মান পরীক্ষার পাস নাম্বারের মতো যত বেশি হবে, আপনার প্রোডাক্ট হওয়ার জন্য তত বেশি কষ্ট হবে। আবার পরীক্ষার পাস নাম্বার যত কম হবে, আপনার নেক্সট ক্লাসে উঠতে তত ইজি হবে। সেই ম্যাচ আপনার সক্রিয়ণ শক্তির মানটা যত কম হবে, আপনি তত ইজিলি ওই বিক্রিয়ার প্রোডাক্ট হতে পারবেন। হুইচ মিনস আপনি বুঝতে পারতেছেন এখান থেকে যে ভাইয়া আপনার রিয়াকশন রেটের মানটা কিন্তু আপনার সক্রিয়ণ শক্তির উপর ডিপেন্ড করতেছে। আপনার রিয়াকশন রেটের মানটা সক্রিয়ণ শক্তির উপর ডিপেন্ড করতেছে। আরহেনিয়াস এই কাজটাই করছে। আরহেনিয়াস ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে খুবই চমৎকার একটা জিনিস বের করে আনছে, সেটা হচ্ছে আরহেনিয়াস এই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে বের করে আনছে যে ভাইয়া আপনার রিয়াকশন রেটের মানটা এক্সপোনেনশিয়ালি ডিপেন্ড করে আপনার e টু দি পাওয়ার মাইনাস EA/RT। অবশ্যই এটা প্রতিপাদনে যাব না, আমি প্রতিপাদনে গেলে মাথা ঘুরে যাবে আমাদের। আরহেনিয়াস এই গ্রাফ থেকে এটাই বের করে আনছে যে ভাইয়া আপনার রিয়াকশন রেটের মানটা সাইমultaneously বা একদম প্রপোর্শনেটলি নির্ভর করে e টু দি পাওয়ার EA/RT এর উপর। হুইচ মিনস আপনি বুঝতে পারতেছেন এটা একটা সমানুপাতিক সম্পর্ক, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যত কম হবে তার বিক্রিয়ার হার বেশি হবে, কারণ বেশি বেশি বিক্রিয়ক উৎপাদে তৈরি হতে পারতেছে, অ্যাজ আ রেজাল্ট রিয়াকশনটা ভালো হচ্ছে। তো ভাইয়া আবার এসে পড়াবে স্ক্রিনের মধ্যে। তো আগে বুঝতে পারছি আমরা এই জিনিসটা ভাইয়া, আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আরহেনিয়াস এখান থেকে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে এই জিনিসটাই বের করছিল। আর এই জিনিসটা যদি আমরা একটু বের করি, তাহলে রিয়াকশন রেট কিভাবে লিখতে পারি না ভাইয়া? আমরা রেটটা কিভাবে লিখতে পারি, যে রেট ইজ ইকুয়াল টু, রেট মানে কি? রেট বলতে তো আলটিমেটলি প্রপোর্শনাল টু কে বোঝায়। তো কে প্রপোর্শনাল টু কি? e টু দি পাওয়ার মাইনাস EA/RT। এখান থেকে তারা আমরা বলতে পারি যে কে ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে কে ইজ ইকুয়াল টু আসলে এ আসে না, আমি তোমাকে বলি রো ইন্টু এফ আসে, রো ইন্টু এফ e টু দি পাওয়ার মাইনাস EA/RT আসে। কোনটা কি তোমাকে আমি পুরোটা ডিটেলসে বোঝাবো, তোমাকে আমি কোনো কাপঝাপ করবো না এখানে তোমাকে পুরোটা ডিটেলসে বোঝানোর ট্রাই করবো আসলে কি হচ্ছে। পি আর এফটা কি তোমাকে এটা বোঝা লাগবে, যে পি কি আর এফ কি হয়। পি বলতে পারো, রো বলতে পারবে, তোমাদের ইচ্ছা, তোমরা পিও বলতে পারো, রো বলতে পারো। ওকে, রোটা হচ্ছে তোমার স্টেডিক ফ্যাক্টর আর জেডটা হচ্ছে তোমার এখানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আচ্ছা এফ না দিয়ে আমরা একটা কাজ করি, যে ফ্রিকোয়েন্সি তো একটা কাজ করি, জেড দিই আমরা, ঠিক আছে, আমরা একটা জেড দিই। ওকে, হ্যাঁ, তো কোনটা কি আমি এখানে বলে দিই, এখানে কোনটা কি, এখানে তোমার রোটা হচ্ছে তোমার দেখো, আর জেডটা। ওকে, এখানে রো কি জেড কি একটু আগে বলে আসছেন তোমাকে ভাইয়া, যে রো কি আর জেড কি। এখানে রো হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, তো রো কি স্টেরিক ফ্যাক্টর বলতে কি বোঝা? আচ্ছা অনেকে ইংলিশটা বুঝবে না, আচ্ছা আমি লিখে রাখি তারপর তোমাকে বলি। স্টেরিক ফ্যাক্টর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। কোনটা কি দেখো, স্টেরিক ফ্যাক্টর মানে হচ্ছে ভাই ওই যে তোমাকে আমি বলছিলাম না, যে বাধা, দিকমুখিতা, দিক, আর এটা হচ্ছে তোমার এনার্জি। ওকে, মানে কলিশন রেট বলতে পারো, যে কতগুলো কলিশন হচ্ছে টাইমের মধ্যে। এই যে এখানে পি আর জেড দুইটা দুটো ফ্যাক্টর, এখানে দুইটা ফ্যাক্টর আকারে কাউন্ট করে, আর কিছুই না। এখানে দুটো ফ্যাক্টর আকারে কাউন্ট করে, এছাড়া আর কিছুই না ভাইয়া। এই দুইটাকে তুমি একসাথে কি বলতে পারো জানো? এই দুইটাকে একসাথে বলতে পারি আমরা এ। এখান থেকে আমাদের এটা আসে, এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ভাই রো ইন্টু জেড, এটাকে আমরা একসাথে বলি এ, যেটাকে বলা হয় আরহেনিয়াস ফ্যাক্টর। এটাকে আমরা একসাথে বলি কি, আরহেনিয়াস ফ্যাক্টর। তো বুঝতে পারছো ভাইয়া, এটাকে কি বলা হয়, আরহেনিয়াস ফ্যাক্টর। আরো দুইটা নাম ছিল, আরো দুইটা নাম কি ছিল মনে আছে ভাইয়া? ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ওই যে মনে আছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলছিলাম না। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কেন বলা হয় দেখছো? ফ্রিকোয়েন্সি অফ কলিশন, এই যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয় এই জিনিসটাকে। জেডটাকে আসলে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, ওই ক্ষেত্রে অনেকে এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরও বলে। এই জন্য আমি মূলত এফটা লিখতে চাই না, জেড লিখছি এর জন্য। এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া যে পি আর জেড, সেটাকে আমরা লিখে ফেলি এখানে এ ইজ ইকুয়াল টু পি আর জেড। সো এটাই বুঝতে পারছি, আরহেনিয়াস ফ্যাক্টর বলা হয় এটাকে। তো আমরা ডিরেক্টলি এখান থেকে চলে যাই, তাহলে এখান থেকে ডিরেক্টলি আমাদের মেইন কথাবার্তা চলে যায়, বেশি না পাচ্ছে ডিরেক্টলি মেইন কথাবার্তা চলে যায়। সেটা হচ্ছে যে তাহলে কে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস EA/RT।
এখন ভাই আমরা ক্লিয়ার যে আরহেনিয়াসের ইকুয়েশনটা কোথা থেকে আসছে? আরহেনিয়াস ইকুয়েশনটা মূলত ম্যাক্সওয়েল-বোলজার ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে বের করছে। ম্যাক্সওয়েল-বোলজার ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে আরহেনিয়াস এটা বের করছে। আর এখান থেকে আমরা একটু দেখো তাহলে এখন একটু প্রতিপাদনের দিকে যাই। বোথ সাইডসে লন নাও। লন কে ইজ ইকুয়াল টু লন এ প্লাস লন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। তাহলে কী বলতে পারি? লন কে ইজ ইকুয়াল টু লন এ মাইনাস ই এ বাই আর ইন্টু 1/t। এটাকে আমরা কীভাবে লিখলাম? ই এ বাই আরটাকে একসাথে লিখলাম আর টিটাকে 1 বাই আগে লিখলাম। ওকে, এভাবে লিখতে পারি আমরা। এখান থেকে ভাই লন কে আমরা কি লগ কেতে ভাঙায় লিখতে পারি? লগ কে ইজ ইকুয়াল টু কী বলা যায়? লগ এ মাইনাস 2.303 ই এ বাই আর ইন্টু 1/t। এটা বলা যায় না ভাইয়া? এটা বলা যায় কিনা বলো? আমরা এটাকে ভাই বলতে পারি কিনা? আই গেস এটা বলা যায়। ওকে, আচ্ছা স্যার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 2.303 নিচে আসে, একটু ভুল করছি, সেটা হচ্ছে ওকে হ্যাঁ আচ্ছা লককে লন দ্বারা লনকে লক করলে 2.303 উপরে আসতে পারে, নিচে আসতে পারে, নিচে আসে। ওকে নিচে আসে, সরি নিচে আসে, উপরে আসে না। তো ভুল করছিলাম একটু, তো মনে রাখবো এটা। ওকে এই জিনিসটা মনে রাখবো আমরা। কথা হচ্ছে এই জিনিসগুলো করে লাভ কি আসলে? এই জিনিসটা করে লাভ কি? আপনার এখান থেকে তুমি দেখো ভাই, তুমি এখান থেকে দুইটা গ্রাফ প্রতিপাদন করতে পারো। দুটা গ্রাফ কি প্রতিপাদন করতে পারি আমরা সেটা একটু দেখি। এখান থেকে দুইটা গ্রাফ প্রতিপাদন করা, সেটা হচ্ছে এখানে আমি একটু বর্ডার টাইনা দিই। দুইটা গ্রাফ প্রতিপাদন করা যায় কি? লন কে আর লক কে এগেনস্টে গ্রাফ। তো লন কে আর লক কে এগেনস্টে আমরা একটু গ্রাফ দুইটা প্রতিপাদন করে দেখি। মনে করো ফার্স্ট গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে মনে করো একটা গ্রাফ আঁকবো, নিচে আরেকটা গ্রাফ নিই, দুইটা গ্রাফ নিই। দুইটা গ্রাফ কেন নেবো? তোমাকে দেখানোর জন্য জাস্ট কি হচ্ছে। যখন তুমি লন কে ভার্সেস গ্রাফটা আঁকবা তখন তোমার এখানে তুমি কি নির্দেশ করবা? যে তোমার ওয়াই এক্সে মনে করো লন কে ইজ ইকুয়াল টু কি? এটা হচ্ছে সি লন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে মাইনাস এম, এই যে এটা, আর এখানে 1/x হচ্ছে এক্স। ওকে এটা হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস সি। আর এখানে তোমার কি হচ্ছে? এটাও তোমার সেম, এটা হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়াল টু সি, এখানে মাইনাস এম যেটা হচ্ছে 2.303 আর এটা হচ্ছে এক্স। ওকে এটা তো এখন তুমি করলা কি ভাইয়া? জাস্ট দুইটা কি রাখলা, যে ভাইয়া লন কে ভার্সেস 1/t গ্রাফ, আর এখানে মনে করো লক কে ভার্সেস 1/t গ্রাফ। দুইটা গ্রাফই তোমার দেখতে পাচ্ছ ভাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, উপর থেকে নিচে নামবে, আর কোনো কথা নাই এখানে। দুইটা গ্রাফই ভাই তোমার ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এভাবে নিচে নামবে। ওকে আর নিচে নামার ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম যে যদি কোনো ডটেড লাইন থাকে আমরা ডটেড আকারে দেখাবো। ওকে আমরা ডটেড আকারে দেখাবো, এটা প্যারা খাওয়ার কোনো দরকারই নেই, এভাবে নামবে। ওকে এই জিনিসটা এটার ক্ষেত্রে সেম হবে ভাইয়া। সেটা কি? এই গ্রাফের ক্ষেত্রে ভাইয়া সেম হবে, যেটা আপনার কীভাবে নামবে, ঢাল আকারে নামবে। একটু দেখাই দেখেন, দুই গ্রাফে সেমভাবে নামে ভাইয়া। জাস্ট ডিফারেন্সটা কি? ভাইয়া ডিফারেন্স হচ্ছে ভাইয়া ফার্স্ট গ্রাফ যেটা সেখানে আপনার এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, যেটার মানটা হচ্ছে আপনার ই এ বাই আর। আর এখানে আপনার কী হবে? এম ইজ ইকুয়াল টু এখানেও ভাইয়া ট্যান থিটা, আর এখানে ই এ বাই 2.303 আর। ডিফারেন্স আছে এটা ভাইয়া, এক জায়গায় 2.303 গুণাকার থাকে, এক জায়গায় 2.303 গুণাকার থাকে না। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিছুই না এখানে। বুঝতে পারছো ভাইয়া? এই ডিফারেন্সটা তো আমরা বুঝতে পারলাম ভাই। আরহেনিয়াস ইকুয়েশনটা এখান থেকে পুরোটা আরহেনিয়াস ইকুয়েশন আমরা এখান থেকে ডিটেলসে বুঝতে পারলাম। আই গেস আমরা সবাই ক্লিয়ার ভাই, এটা ক্লিয়ার করতে পারছি। ওকে তো সবাই ক্লিয়ার? আচ্ছা এখান থেকে আমি আপনাকে আরেকটা জিনিস একটু বলে রাখি, আরেকটা গ্রাফ এখানে দেখানো যায়। তো আমি এখানে এজন্যই আসলাম যে ভাই এই যে আপনি আরহেনিয়াস গ্রাফটা আঁকছিলেন না, একটু খেয়াল করেন। আপনি চাইলে এখানে আরেকটা গ্রাফ আঁকতে পারেন, সেটা হচ্ছে এরকম একটা, যে ভাই আপনি চাইলে ডিরেক্টলি দেখেন কে এর এগেনস্টে টি এর গ্রাফ আঁকতে পারেন। কে এর এগেনস্টে আপনি টি এর একটা গ্রাফ আঁকতে পারেন, সেটা কীরকম হয় বলেন? আপনি যদি ভাই বিক্রিয়ার হার ধ্রুবক কে এর এগেনস্টে টেম্পারেচার গ্রাফ আঁকেন, তাহলে কী হবে বলুন তো? কে এর এগেনস্টে যদি টি গ্রাফ আঁকেন, সেটা আপনার অবশ্যই উপরের দিকে যাবে। সেটা আপনার কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। কারণ বুঝতে পারছেন এক্সপোনেনশিয়াল মাইনাসের কাহিনী এক্সপোনেনশিয়াল মাইনাস থাকলে আপনার কী হয়? গ্রাফটা আপনার এখান থেকে এরকমভাবে যাবে, এরকমভাবে যাবে। কারণ কি ইকুয়েশনটা তো বুঝতেই পারতেছেন যে কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, তো এভাবে আপনার গ্রাফটা এই গ্রাফটা উঠতে পারে। দেখে রাখেন একটু, 3 ধরনের গ্রাফ দেখালাম, লগের জন্য, লনের জন্য, কে এর জন্য, এটা। ওকে
সো আমরা অনেক কিছু পড়াশোনা করছি আমাদের তাপমাত্রার প্রভাবটা এই পর্যন্ত, এবং এই ইকুয়েশনটা ইউজ করে আপনি যে কোনো টেম্পারেচারের জন্য আপনার তাপমাত্রার যে ইফেক্টটা হয় রিয়াকশন রেট কনস্ট্যান্টের উপর বা রেটের উপর, এটা ডিটারমাইন করতে পারেন। তো চলেন আমরা একটু ম্যাথ করবো, ম্যাথটা একটু দেখি, আমরা ম্যাথটা দেখি একটু একটা আইডিয়া নিই আমাদের কি হতে পারে এখানে। আই গেস আমরা দেখে নিছি অঙ্কটা ভাইয়া, চলো শুরু করা যাক। বলছে কি, গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন দেওয়া আছে, ওকে ভালো কথা। বলছে কি লগ কে ভার্সেস 1/t, পয়েন্টগুলো খেয়াল করবা এখানে, লগ কে ভার্সেস 1/t গ্রাফ আঁকছো, ওকে। বলা হয়েছে কি উদ্দীপকের চিত্রে দেয়া HI এর বিয়োজনে সক্রিয়ণ শক্তির মান বের করো। কী বের করতে বলছে ভাইয়া? সক্রিয়ণ শক্তির মান। সক্রিয়ণ শক্তির মান মিনস কি ভাইয়া? ইএ বের করতে বলছে। কীভাবে বের করবা? কথা হচ্ছে ভাইয়া লগ কে ভার্সেস 1/t গ্রাফ কী দেয়া আছে খেয়াল করছো? ঢাল দেয়া আছে এখানে ভাইয়া। লগ কে ভার্সেস টি গ্রাফের ঢাল কি বলো তো? এই গ্রাফের ঢাল আসলে কি নির্দেশ করে? এই গ্রাফের ঢাল নির্দেশ করে মাইনাস ইএ বাই 2.303 আর। এটার মানটা কি তাহলে? এটার মান আছে -180। কোনো কথা নেই ভাইয়া, জাস্ট ইয়ে বের করে ফেলো। তাহলে ইএ কত আসবে? 180 ইন্টু 2.303 ইন্টু আর কত? 0.0821। তো আসো ভাইয়া ক্যালকুলেট করি, মান বের করি। 180 ইন্টু 2.303 ইন্টু 0.0821 মান আসে ভাইয়া কত? 34.034। এত কি আসবে দেখো এখানে, কিছু বলা নাই, সো কিলো জুলে ধরে নেবে, ওকে। কিলো জুল বা জুল যেটা হতে পারে, ওকে। জুল ধরে নেই, যেহেতু কিছু বলা নাই, ওকে। তো এটা অ্যান্সার বের করতে পারছি আমরা। সামনে আগে চলো পরের অঙ্কটা। বিভিন্ন তাপমাত্রায় A2B5 থেকে এটা বিক্রিয়াটা বুঝতে পারছো কোনটা? প্রাপ্ত ফলাফল থাকে লন কে ভার্সেস টি। এবার দেখছো কি বলছে? এবার বলছে কি বলছে ভাই লন কে ভার্সেস টি গ্রাফ। লন কে ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে কী দেওয়া আছে? ঢাল দেওয়া আছে। একটু আগে লগ কে ভার্সেস টি, এবার লন কে ভার্সেস টি। লন কে ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে ঢালটা কী হবে? মনে আছে মাইনাস ইএ বাই আর হয়। ইএ বাই আর মান কত? 3.7 ইন্টু 10⁵। তাহলে ভাইয়া ই এর মান কত আসবে? 3.7 ইন্টু 10⁵। আর এর মান কত? 0.0821, ওকে। 0.0821 এটা আসবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। কত আসে? 3.7 ইন্টু 10⁵ ইন্টু 0.0821। আচ্ছা করলে ভাই আসে এরকম। আচ্ছা একটু এইটা করি, কত আসে আমি দেখি। এরকম মান আসবে 3.04 10⁴ এত জুল বা কিলো জুল, যেটাই আসবে সেটাই আসবে, ওকে। এটা আসে মান। সামনে আগে ভাইয়া চুনা পাথরের বিয়োজন সমীকরণ দেয়া আছে, খুবই ভালো কথা। বিয়োজন বিক্রিয়া বেগ ধ্রুবকের মানও দেয়া আছে, আরও ভালো কথা। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেয়া আছে, ওকে। 750 দেখো 750 ডিগ্রিতে দেয়া আছে তোমার বেগ ধ্রুবকের মান, মানে কে এর মান। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মান দেয়, দুটো দেয়া আছে। সক্রিয় শক্তি মান নির্ণয় করতে বসে। জিনিসটা কী ভাইয়া? দেখো জিনিসটা সেরকম ভাইয়া, তোমাকে বলা আছে দেখো T1 তাপমাত্রায় K1, এটা দেয়া আছে T1 তাপমাত্রায় K1, which means ln K1 is equal to ln A minus EA by R T1। আর T2 টেম্পারেচারে K2, তো ln K2 ln A মাইনাস EA বাই R T2। কাজ করি ভাই, এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরলাম। এখান থেকে একটা কাপঝাপ করি, চলো। কাপঝাপ বলতে কি, 2 থেকে 1 বাদ দিয়ে দাও। 2 থেকে 1 বাদ দিলে কি আসে বলো তো? ln K2 মাইনাস ln K1 চলে আসে। আর এখানে আসে কি দেখো মাইনাস EA বাই R 1/T2 মাইনাস 1/T1 চলে আসে। লনে কাটাকাটি চলে যায়, বুঝতে পারছো? এটা এখান থেকে আমরা বলতে পারি তাহলে দেখো ভাই ln K2 বাই K1 ইজ ইকুয়াল টু মাইনাস EA বাই R 1/T2 মাইনাস 1/T1, এটা বলা যায়। কী বের করতে বলছে? সক্রিয় শক্তির মান বের করতে বলছে। তাহলে এখান থেকে ভাইয়া সক্রিয় শক্তির মান বের করতে পারবেন নাকি পারবেন না? অবশ্যই পারবেন। আমি আপনাকে বের করে বলি অ্যান্সারটা কত আসে, আপনাকে অ্যান্সারটা বের করে বলি কত আসে।
এখানে ভাই দেখেন লন K2/K1, K2 কত, K2 হচ্ছে আপনার দেখেন 800টা, ওটা ধরে দিলে তাহলে কত 3.75, আর এখানে হচ্ছে এখানে কত 0.325, আচ্ছা এটা ধরলাম। আর এখানে কত, এখানে আপনার বলছে যে পুরাটা ইসে গুণ হয়ে যাবে। এখানে আপনি দেখবে এখানে 1 বাই আপনার T2 কত, তাহলে T2 হচ্ছে আপনার 800, তাহলে 800 প্লাস 273 মাইনাস 1 বাই মনে করেন আপনার এখানে কত 750, তো 750 প্লাস 273, হ্যাঁ এখানে এটা পুরোটা ভাগ দিয়ে দিলাম, আর এটার সাথে আর গুণ দেবো 0.0821, মান আসতেছে ভাই আপনার এখানে 4.408 × 10⁻³ এটা সক্রিয় শক্তির মানটা। খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। এখান থেকে সব মান দেওয়া আছে, আপনি এখানে বসিয়ে দিলে হবে। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কের মানটা কী হবে বলেন তো নিজেরাই। 2 নম্বর অঙ্কে বলছে ভাইয়া 8 to 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান কত, 825 বের করতে বলছে। কীভাবে বের করবেন ভাই বলেন তো। এখান থেকে বের করতে পারেন কিন্তু চাইলে ভাই, এখান থেকে চাইলে বের করতে পারেন যে K2/K1, কারণ K1 আপনি যে কোনো একটা ধরে নেন, ইনিশিয়ালটা ধরে নেন, এখান থেকে বের করতে পারেন চাইলে যে এভাবে যে ln K2 is equal to ln K1 minus EA/R 1/T2 minus 1/T1। জাস্ট করবেন কি আপনি এখানে 8 to 50 বলছে তো, তাহলে 8 to 50 মানটা বসাই দেবেন এখানে, আর কিছুই না। কত আসবে আমি একটা দেখাই কত আসে অ্যান্সারটা। মনে করেন ভাইয়া এরকম লন কত K1, তো K1 এর মানটা হচ্ছে এটাই যে 750 ধরে আমরা করতেছি, তো 750 ধরে লাগাবো। K1 এর মান হচ্ছে আমার কত, আমরা হচ্ছে 0.325 মাইনাস আপনার এর মান কত আসে দেখতে পাচ্ছেন এখানে, এই যে অ্যান্সারটা। আর এর মান কত 0.0821, আর এখানে ভাইয়া আপনার জাস্ট এখানে T1 আচ্ছা T2 কত, T2 হচ্ছে 825, তাহলে 825 প্লাস 273 মাইনাস আপনার মনে করেন কত T1 হচ্ছে আপনার যেহেতু 750 ধরে নিয়েছেন, তো 750 প্লাস 273 এখানে করলে আপনার মানটা চলে আসে। তাহলে মানটা কত আসে এখানে দেখেন। আচ্ছা এখানে তো আপনার কি বেগ ধ্রুবকের মান বের করতে পারবেন, কে এর মান বের করতে পারবেন, তো লনের মান তো বের করে আসলে লাভ নেই আমাদের, লনের মান তো বের করে লাভ নেই আমাদের। তো একটা কাজ করি তাহলে দেখো আপনার লন মানে তাহলে কে এর মান কত আসবে এখান থেকে। আচ্ছা আমি একটা লিখে রাখি, তাহলে আপনাকে লিখে রাখি একটু আগে। লন K2 মানটা আগে আসছে কত দেখেন 4.71, এটা আসছে, এটা আসছে লন K2 মানটা। এখান থেকে আপনি দেখেন লগ ই বেস একটু আমি আপনাকে বলে রাখি, এখানে দেখেন লন মানে কি লগ ই বেস K2 ইজ ইকুয়াল টু কিন্তু -4.71 আসছে। তাহলে ভাই K2 মান কত আসবে, K2 মান আসবে তাহলে কিন্তু e⁻⁻4.71, বুঝতে পারতেছেন ভাই এই জিনিসটা। তাহলে e⁻, অ্যান্সার কত আসে 9.1 এটা। তাহলে K2 মানটা আসতেছে আমাদের 9.014 ইন্টু 10⁻³ ওকে, মোল পার মানে লিটার পার মোল পার সেকেন্ড, বুঝতেই পারতেছেন জিনিসটা। সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ এগুলো। আবার N2 বিয়োজন বলছে কি 0 এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের অনুপাত, মানে কোনটা বলছে ভাই, কোনটা বলছে বলেন তো ভাই এখানে। তারা বলছে এটা ln K2/K1 ইজ ইকুয়াল টু মাইনাস EA/R 1/T2 মাইনাস 1/T1, এটা বের করতে হচ্ছে ভাই। পারবেন, একদম পারবেন, সব কিছু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, বের করতে পারবেন ভাই এখান থেকে আপনি। কারণ এই যে T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, সক্রিয় শক্তির মান দেওয়া আছে, আর কি লাগে ভাইয়া, আর তো জানেনই আপনি। পরেরটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান দেওয়া আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান, কি প্রসেস, ওই সেম প্রসেস ভাইয়া, সেম প্রসেসের মাধ্যমে বের করে নেবেন আপনারা। এই মান দুইটা বের করে আমাদেরকে আমাদের এই ভিডিওর ইনবক্সে চাইলে জানিয়ে দিতে পারেন। ওকে, এই ভিডিওর ইনবক্সে ভাই দুইটার মানটা আপনি বের করে অ্যান্সার করে দিতে পারেন। পরেরটা দেখি লগ KP ভার্সেস 1/T গ্রাফ, ঢাল দেওয়া আছে, ভালো কথা, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, চিত্র থেকে সক্রিয় শক্তির মান বের করো। চিত্রে আমরা কি বলতে পারি দেখেন, চিত্রে আমরা বলতে পারি ভাইয়া একটু ভুল হয়েছে, ভুল না আসলে ই হয়েছে, একটু কিঞ্জি হয়ে গেছে। এই যে -2.303 মান কত আসে, মাইনাস এরকম আসে -2610.727752। এখান থেকে বলছে ভাই ই এর মান বের করতে, তাহলে ই এর মানটা কত আসে আমি আপনাকে ক্যালকুলেট করে বের করে বলি, আমি আপনাকে ক্যালকুলেট করে প্রত্যেকটা অ্যান্সার বলে দিচ্ছি কত আসবে এখানে আপনার। যে আপনার 2610.727752 ইন্টু আপনার
2.303। আচ্ছা, কেন 2.303 বুঝতে পারছেন এখানে ভাইয়া? লকের এগেনস্টে আছে, লকের এগেনস্টে ইন্টু 0.0821 কত আসে তাহলে ভাইয়া? 4.9363 × 10⁻²। এটা সক্রিয় শক্তির মানটা। ওকে, এটা আসে। উপরে তথ্য বিশ্লেষণ করে T1 T2 আপনাদের বিক্রিয়ার হার দ্বিগুণ হয় কিনা এটা দেখি। দেখো তাহলে লন K2/K1 ইজ ইকুয়াল টু কি মাইনাস EA/R 1/T2 মাইনাস 1/T1। T2 T1 এর মান বসে আসো, T2 T1 এর মান বসে, E এর মান তো দেওয়াই আছে আমাদের। E এর মান কত এখান থেকে পাইলাম না আমরা, মাইনাস অ্যান্সার বাই R 0.0821 1 কত কেলভিনে না T2, তাহলে কত 310 মাইনাস 1/300। এখান থেকে মান আসে কত? এখান থেকে যে মানটা আসে ভাইয়া, সেটাকে আমরা যদি এক্সপোনেনশিয়াল করি, ডিরেক্টলি এক্সপোনেনশিয়াল করলে কত আসে? K2 ইজ ইকুয়াল টু আসে এই যে এখানে আছে 1.9K1 1.9K1। তাহলে এটাকে আমরা টেন্স টু বলতেই পারি যে K2 ইজ ইকুয়াল টু 2K1। আলটিমেটলি বলাই যায় ভাইয়া যে আপনার বিক্রিয়ার হারটা 1.9 মানে 2, তাহলে বিক্রিয়ার হারটা যে দ্বিগুণ হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে বের করে দেখতেই পারতেছেন ভাইয়া। সিম্পল অঙ্ক একদম এটা। পরেরটা, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে 338 কেলভিন তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান দেওয়া আছে। 320 তাপমাত্রায় বেগ ধ্রুবকের মানের দ্বিগুণ হলে বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত? আচ্ছা, ভালো কথা ভাইয়া, ওই একই কথাবার্তা যে লন K2/K1 ইজ ইকুয়াল টু মাইনাস EA/R 1/T2 মাইনাস 1/T1। এই জিনিসটাই ভাইয়া বলছে কি ভাই, বেগ ধ্রুবকের মান ডবল হয়, তাহলে ডবল হওয়া মানে কি এখানে লন 2, এখানে ভাইয়া লন 2 মাইনাস EA/R 0.0821। T2 T1 এর মান তো দেয়াই আছে কত তোমার? T2 কত দেখো, T2 হচ্ছে তোমার ভাইয়া 338, আর এখানে মাইনাস দিলে কত হয় মনে করো 328। এখান থেকে ক্যালকুলেট করবা, E এর মান চলে আসবে। ওকে, এখান থেকে E এর মানটা আমরা ক্যালকুলেট করলে এখান থেকে চলে আসবে। ক্যালকুলেশনটা নিজে করবো ভাই, মানটা সব বসাই দিচ্ছি, আপনি এখান থেকে ক্যালকুলেট করলেই অ্যান্সার চলে আসবে আপনার সামনে। আগে A+B থেকে C+D 500 এবং 530 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান দেওয়া আছে। ভালো কথা বলতে সক্রিয় শক্তির মান বের করেন। কিভাবে করবেন ভাইয়া? আমি অঙ্ক বলে দিই আপনাকে। লন K2/K1, K2 এর মান কত দেখেন ভাইয়া? K2 এর মান হচ্ছে এই যে 500 530, তো তাহলে এভাবে 1.75 × 10⁻3, আর এখানে নিচে কত আসে আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলো, খুবই সহজ ম্যাথ কিন্তু এগুলো ভাইয়া। লন K2/K1 ইজ ইকুয়াল টু কি মাইনাস EA/R, আর এর মান কত 0.0821 1/T2 মাইনাস T1। T2 মান কত? T2 মান হচ্ছে আপনার ভাই 530 মাইনাস 1/500। এটা এখান থেকে মান বের করুন ভাইয়া, আপনার সক্রিয় শক্তির মানটা চলে আসবে। ওকে, এখান থেকে মানটা চলে আসবে। 500 কেলভিন তাপমাত্রায় একটি হাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটি প্রভাবক উপস্থিতিতে একই হারে ঘটনা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে। যদি প্রভাবক 20 কিলোজুল সক্রিয়ণ শক্তি হ্রাস করে তবে সক্রিয়ণ শক্তির মানটা নির্ণয় করা। আচ্ছা, এখানে একটা ভালো কনসেপ্ট ভাইয়া, এখানে একটা ভালো কনসেপ্ট, যে কনসেপ্ট আমরা একটু আলোচনা করে আসি। দেখেন এখানে ভাই আমি একটা কনসেপ্ট আলোচনা করবো আপনাদের সাথে, যেটা মাত্র মনে পড়লো। সক্রিয়ণ শক্তির যে মানটা, এখানে একটা কনসেপ্ট আলোচনা করি একটু দেখেন, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এটা একটা আলোচনা করে আসেন। সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জিতে কথাবার্তাটা বলছিলাম ভাই, একটু খেয়াল করেন। অ্যাক্টিভেশন এনার্জিতে কথাবার্তা বলছিলাম, আমরা একটু গ্রাফিক্যালি অ্যাক্টিভেশন এনার্জিটাকে না দেখি নাই, মিস আউট করে দিচ্ছি আমরা। বাট ভালো হয়েছে অঙ্কটা আমাকে মনে করাই দিল এই জিনিসটার ব্যাপারে, যে আমরা একটা জিনিসকে একটু নেগলেক্ট করে চলে গেছিলাম বলতে গেলে। সেটা কি? একটা বিক্রিয়া সক্রিয় শক্তি আমরা কীভাবে রিয়েলাইজ করেন, সক্রিয় শক্তি আসলে কী, কোথায় রেজাইড করে, কেন কাজে লাগে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপনার। ওকে, সো মনে করেন আমি আপনাকে একটা গ্রাফ দিলাম, গ্রাফটায় আমরা এনার্জির এগেনস্টে রিয়াকশন কোঅর্ডিনেটসকে আপনি কার এগেনস্টে আপনি দেখেন, এনার্জির এগেনস্টে রিয়াকশন কোঅর্ডিনেটসটাকে আপনি এখানেই করলেন। পুরোটাকে নিয়ে নিই, দুইটা গ্রাফ আঁকবো আমি ভাই, প্রভাবকেরটা পরে দেখবো, আর আমি আগে আপনাকে এই জিনিসটা দেখায় রাখবো একটু। দুইটা জিনিস হয় এখানে। তো গ্রাফ দুইটা কী বলে দেখেন,
আপনার দুইটা বিক্রিয়া দুই টাইপের হতে পারে। দেখেন এটাকে আমি আরেকটু ডানের দিকে আনি। এই জিনিসটা মনে করেন ভাই আপনার এই বিক্রিয়ায় রিঅ্যাক্ট্যান্ট এনার্জিটা হচ্ছে এখানে, এই বিক্রিয়া দেখেন রিঅ্যাক্ট্যান্ট এনার্জিটা মনে হয় এখানে, যেটা হচ্ছে তোমার ER। এখন প্রোডাক্টের এনার্জি এর থেকে বেশি হতে পারে, মনে করো এই যে লেভেলটা হচ্ছে EP প্রোডাক্টের এনার্জি। কথা হচ্ছে রিয়াকশনটা কীভাবে গো থ্রু করে, রিয়াকশনটা গো থ্রু করবে এভাবে যে আপনার মনে করেন ভাই এখানে রিঅ্যাক্ট্যান্ট এনার্জি আর প্রোডাক্ট এনার্জি আছে, রিঅ্যাক্ট্যান্ট এনার্জি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট হওয়ার জন্য একটা খুবই বড় একটা পথ পাড়ি দিয়ে আসা লাগে, খুবই বড় একটা পথ পাড়ি দিয়ে দেন আমার রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের কাছে যায়। ওকে, আর এই যে ভাইয়া দেখেন রিঅ্যাক্ট্যান্ট থেকে হাইয়েস্ট যে এনার্জির পিকটা, এই পিকটার দিকে একটু তাকান ভাইয়া। এই যে আপনি পুরা রিঅ্যাক্ট্যান্ট থেকে এই যে শক্তির চূড়া পর্যন্ত যে একটা মান দেখতে পাচ্ছেন, এই মানটাকে বলা হবে অ্যাক্টিভেশন এনার্জি, এই মানটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এই বিক্রিয়া একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, এই বিক্রিয়া আপনি বলতে পারেন যে এই বিক্রিয়া এই যে মানটা, যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের যে মানটা, এখানে আপনি কি বলতে পারেন দেখেন, এখানে আমরা বলতে পারি, এখানে আমরা দেখতেই পারতেছি ভাইয়া প্রোডাক্ট এনার্জিটা বেশি, এখানে আমাদের ইপি এর মানটা ER এর থেকে বেশি, ইপি এর মানটা ER এর থেকে বেশি। ইপি এর মানটা যদি ER এর থেকে বেশি হয় তাহলে এই বিক্রিয়ার ডেল এইচ এর মানটা কি হবে, এই বিক্রিয়ার ডেল এইচ এর মান হচ্ছে ভাইয়া ইপি মাইনাস ER, ইপি মাইনাস ER। সো উই ক্যান সে এই বিক্রিয়ার ক্ষেত্রে আপনারা বলতে পারেন ভাইয়া ডেল এইচ এর মানটা পজিটিভ, 0 থেকে বড়, ডেল এইচ এর মানটা পজিটিভ, উইচ মিনস এটাকে একটা তাপহারী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া, এটাকে আপনি একটা তাপহারী বিক্রিয়া বলতে পারেন, এটা একটা তাপহারী বিক্রিয়া। বুঝতে পারছেন? এটাই যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখেন এই যে আপনার এই যে মানটা, এটা হচ্ছে আপনার ডেল এইচ এর মানটা, এখানে ডেল এইচ এর মানটা কি হয় আপনার 0 থেকে বেশি হয়, এটা তাপহারী বিক্রিয়া, ডেল এইচ এর মানটা 0 থেকে বড়, তাপহারী বিক্রিয়া। আর এই যে ভাইয়া ER থেকে যে এটাকে বলা হয় আপনার অ্যাক্টিভেশন এনার্জি। সেম আছে আপনি এটা অন্য গ্রাফের জন্য বলতে পারেন। দেখেন ভাইয়া মনে করেন আমি এটা একবার করলাম কি, এবার মনে করেন আপনার বললাম এই যে এটা ভাইয়া, এটা মনে করেন রিঅ্যাক্ট্যান্ট এনার্জি আর প্রোডাক্ট এনার্জি এবার কম, এটা হচ্ছে প্রোডাক্ট এনার্জি। এখানেও কী হবে সেম, আপনার এনার্জি আগে একটা হাইয়েস্ট লেভেল পর্যন্ত উঠবে, তারপরও আপনার প্রোডাক্ট লেভেলে নামবে পরে। আর এখানে আমি কী বলছিলাম ভাইয়া, এখানে আমি বলছিলাম ভাই যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি থেকে, দেখেন রিঅ্যাক্ট্যান্টের এনার্জি থেকে কিন্তু একদম লোয়েস্ট এনার্জি না, কিন্তু প্রোডাক্ট এনার্জি কম, বাট রিঅ্যাক্ট্যান্টের এনার্জি থেকে ভাইয়া শক্তির চূড়া পর্যন্ত যে এনার্জি সেটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, শক্তির চূড়ার যে এনার্জি এটা একটু মনে রাখেন, এটাকে আপনারা EX বলতে পারেন, এই মানটাকে আপনারা ভাই EX বলতে পারেন, এটা হচ্ছে শক্তির একদম হাইয়েস্ট পিক ভ্যালু। ওকে, এটাকে আপনারা শক্তির হাইয়েস্ট পিক ভ্যালু বলতে পারেন এই জিনিসটা। তো এই বিক্রিয়ার ডেল এইচটা কেমন হবে একটু চিন্তা করে বলেন তো আপনারা আমাকে, এই বিক্রিয়ার ডেল এইচটা কেমন হবে, এই বিক্রিয়ার ডেল এইচটা এই যে এই জায়গাটায়, এই বিক্রিয়ার ডেল এইচটা এই জায়গাটায়, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলেন, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল এইচটাকে কি বলতে পারি, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ভাইয়া ডেল এইচ এর মানটা, এখানে আমি একটু লিখি, এখানে আমরা কি বলতে পারি দেখেন, এখানে আমরা বলতে পারি ভাইয়া ER এর মানটা EP এর থেকে বড়, তাহলে ভাইয়া ডেল এইচ অলওয়েজ আপনার কি হয়, ডেল এইচ অলওয়েজ আপনার হয় EP মাইনাস ER। EP মাইনাস ER যদি হয় এখানে আপনার ডেল এইচের মানটা কি আসবে, 0 থেকে কম আসবে, অবশ্যই 0 থেকে কম আসা হচ্ছে না ভাইয়া, 0 থেকে কম, উইচ মিনস কি এটা তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে এটা একটা ভাইয়া তাপোৎপাদী বিক্রিয়া হিসেবে ওয়ার্কআউট করবে। তাহলে এই যে ভাইয়া এই বিক্রিয়ার ডেল এইচের মানটা কি 0 থেকে কম হয়। এখন এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা কথা বলি, দেখেন আরেকটা কথা বলা যায় কি, কথাটা হচ্ছে ভাই এখানে দেখেন এই বিক্রিয়ার ক্ষেত্রে আপনি কি বলতে পারেন, এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে বলতে পারেন যে EX ইজ ইকুয়াল টু EA প্লাস ডেল এইচ। যে কোনো তাপোৎপাদী বিক্রিয়া মানে তাপহারী বিক্রিয়ার জন্য কি বলা যায়, ডেল এইচ প্লাস EA ইজ ইকুয়াল টু EX। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা যায়, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা যায় দেখেন, এই বিক্রিয়ার ক্ষেত্রে বলা যায় EA প্লাস ডেল এইচ। এটা আসলে এটা বলতে পারেন আপনি এখানে, এটা আসলে এখানে বলতে পারেন আপনি এটা, এই জিনিসটা রেদার আপনি এটাকে অন্যভাবে বলতে পারেন যে এটা মিলে ডেল এইচ থেকে বড় একটা মান হয়ে যায়, বুঝতে পারছেন, এখানে মানে ডেল এইচ মানটা বড় হয়ে যায়। এখানে আপনারা বলতে পারেন না যে পুরোটা আপনার তো EX না আলটিমেটলি, তো ওটাকে আপনি ওইভাবে বলতে পারেন না, বাট ওই দিক থেকে একটা কানেকশন বের করা যায়, যেখানে ডেল এক্স এর মধ্যে আপনার ডেল এইচ এর মানটা কনভার্টেড থাকে আর এখানে ডেল এইচ এর মানটা কনভার্টেড থাকে না। ওকে, ওই জিনিসটাই জাস্ট শক্তির চূড়া যদি একদম ডিরেক্টলি নিচ থেকে চিন্তা করেন তাহলে আপনার একটা কানেকশন দিতে পারেন চাইলে এখানে। আপনি যদি পুরোটাকে ইটাকে মেজার করেন তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু কী হয়, আপনি এখানে EA প্লাস ডেল এইচ বলতে পারেন এখান থেকে। ওকে, তো লাভ কী হয়, লাভ হচ্ছে যে একটা পজিটিভ নেগেটিভের উপর ভিত্তি করে একটা ভ্যালু আসতে পারে, বাট আমি এটাকে রেকমেন্ড করবো না লেখার জন্য, কারণ এটা সবসময় আপনার ওয়ার্কআউট নাও করতে পারে।
কারণ এখানে আপনি বুঝতে পারছেন এটা সবসময় ওয়ার্কআউট করে না, তো আমি এটাকে রেকমেন্ড করবো না, বাট আপনি দেখে রাখতে পারেন মাঝে মাঝে এটা কোশ্চেন চায় বসে। এটা আমরা একটা কাজ করবো, এই জিনিসটা আমরা প্রভাবক যখন পড়বো তখন আর ডিটেলসে বোঝাবো না আপনাকে যে EX এর সাথে EA আর ডেল এইচ এর কানেকশনটাকে আমরা প্রভাবকের জন্য রাইখা দিই। আপাতত এতটুকুই শিখে রাখেন যে ডেল এইচ এর মানটা নেগেটিভ পজিটিভ হতে পারে, প্রভাবক আসলে কি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমাদের নেক্সট লেকচারে প্রভাবক নিয়ে আলোচনা আছে, ওইখানে আমরা দেখবো একবারে। তো এই যে কোশ্চেনটা আসলো, আমরা এটার জন্য আমরা ভালোই দেখলাম। এটা আমরা বলতে দেখতেছি এখানে যেহেতু প্রভাবকের এনার্জি আছে, আমরা এটাকে নেক্সট ক্লাসের জন্য রাইখে দেই, যে নেক্সট ক্লাসে আমরা এই কোশ্চেনটা রেখে আবার এটাকে সলভ করে দিব। ওকে, নেক্সট যে লেকচারটা আমাদের আপলোড হবে ওই লেকচারে এটা পেয়ে যাবে আপনারা। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আরহেনিয়াস ইকুয়েশন দ্বারা মেজার করা, সবাই জানি আমরা এটা। দুই ডিফারেন্ট তাপমাত্রা সক্রিয় শক্তি পারবেন ভাইয়া, পারবেন ডু। এই যে জাস্ট দুই ডিফারেন্ট টেম্পারেচারে কে এর মান দেওয়া আছে, এখান থেকে মেজারমেন্ট করে মান বের করবেন। এগুলো পারবেন আপনারা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করে নেব, তাহলে হবে কি আপনাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। কনসেপ্ট পড়ছি, প্র্যাকটিস করছি অনেকগুলো, নিজেরা এখন কিছু করে নিব। আসলে MCQ সলভ করে এর থেকে ভালো কথা। একটি বিক্রিয়ায় 600 কিলো, হ্যাঁ 600 কিলো তাপমাত্রা যেত। আচ্ছা, প্রভাবক উপস্থিতি কি ঘটানো হয় তাহলে তাপমাত্রা লাগে সক্রিয় শক্তি হয়, তার সক্রিয় শক্তি কত ছিল। এখানে প্রভাবকের কথাবার্তা আর বলছে কি দেখেন, আমি বলে দিই আপনার কি হবে। 600 কেলভিন তাপমাত্রায় ঘটানো হয়েছে। যদি প্রভাবক উপস্থিতি একই ঘটনা ঘটানো হয় তাহলে তাপমাত্রা লাগে কত, তাপমাত্রা লাগে তখন 500। বলছে সক্রিয় শক্তির মানটা যদি 300 কেলভিন হয় তাহলে সক্রিয় শক্তির মানটা আসলে কত ছিল। প্রভাবকের যদি সক্রিয় শক্তি 30 ডিগ্রি কমায়, দেখো প্রভাবক বলছে কি, দেখো প্রভাবক সক্রিয় শক্তি 30 ডিগ্রি কমায়, তাহলে আগে কি ছিল, প্রভাবক সক্রিয় শক্তি 30 ডিগ্রি কমায়, তাহলে অবশ্যই সক্রিয় শক্তির মানটা 30 ডিগ্রি বেশি ছিল, মানে 30 কিলো জুল বেশি ছিল। তখন কত হবে, অবশ্যই 180 ছিল, 180 ছিল। বুঝতে পারছি এটা, এখানে 180 ছিল ওই জিনিসটাই। সিম্পল কথা, জাস্ট তাপমাত্রাটা জাস্ট তোমাকে পেঁচানোর জন্য দিচ্ছে, আর কিছুই না এখানে। একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে উন্নীত করলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান 5 গুণ হয়। সক্রিয় শক্তি মানটা কিলো জুলে বের করো, কিলো জুল বলেই দিচ্ছি এখানে। তো সক্রিয় শক্তি মানটা বের করি আমরা 5 গুণ বের করছি, তাহলে ভাই দেখো ln 5 ডিভাইড বাই EA বাই R। আচ্ছা এখানে কত, 20 থেকে 45 না, তাহলে 1 বাই K2 কত, দেখো K2 হচ্ছে 273 প্লাস 45 মাইনাস 273 প্লাস 20। আচ্ছা মান আসে কত আমার, আচ্ছা একটু দেখি কত আসে মান। 20 থেকে 45 যোগ করছে 20, আমি 20 জায়গায় 30 দিচ্ছি। দেখো এই যে আমি এই যে ক্যালকুলেটর ইনপুট করার সময় 20 জায়গায় ভুলে 30 ইনপুট করে দিচ্ছি। তোমরা যাতে এই ভুলটা না করো কখনো, এই ভুল কিন্তু আমাদের মানে অনেকেরই হয়। তো আমি করছি কি ভাই জানো, আমি করছি যে 20 ডিগ্রি, তো আমি সেখানে 30 দিয়ে রাখছি এন্ট্রি, এই জন্য আমার মান আসতেছিল না। এখন মান আসছে মাত্র, আমি ঠিক করলাম, সেটা হচ্ছে 49.87, এটা আসে আমার অ্যান্সার। ওকে, তো সামনে জায়গায় চলো পরেরটা। 25 এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে, সক্রিয় শক্তির মান কত হবে। ওই সেমভাবে আসো, সেমভাবে। তো বিক্রিয়ার হার ধ্রুবকের মান দুইটা দেওয়া আছে, জাস্ট এখানে এডিট করে দিই। মান কত দেখো, তোমার হচ্ছে একটা হচ্ছে 7.1, আর একটা হচ্ছে ভাইয়া 2.25, আর এখানে মানগুলো কত, এখানে হচ্ছে ভাইয়া 25 আর 35, এটা হচ্ছে 35 আর একটা হচ্ছে ভাইয়া 25। আরে এবারও ভুল মান দিয়েছি একটু, 25 জায়গায় 22 দিয়ে দিছি। আচ্ছা এখানে মান আসে কত, আচ্ছা এখানে মান আসে ভাইয়া 86.59 আসবে। আচ্ছা একটু দেখো এখানে আর এর মানটা কত ধরতে পারছো, দেখছো এখানে একটা ভালো কথা খেয়াল করি একটু, আর এর মানটা 8.31 জুল পার মোল পার কেলভিনে ধরতে বলছে। যখনই জুল পার মোল পার কেলভিনে বলতে বলছে, আমরা কিন্তু এতক্ষণ কি লিটার অ্যাটমসফিয়ার, আমরা কিন্তু দুইটা মান ধরছি। আমরা এতক্ষণ ধরছি লিটার অ্যাটমসফিয়ারে, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনে ধরে অঙ্কগুলো করছি। তো এখানে বলছে ভাইয়া আবার জুল পার মোল পার কেলভিনে। সো তোমাকে আমি বলে রাখি, এই যে এতগুলো অঙ্ক করলাম, অঙ্কগুলো আমি প্রত্যেকটা মান কার ধরে করছি, আমি কিন্তু প্রত্যেকটা মান ভাইয়া লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন ধরে করছি। ওকে, তো তোমরা এই মানগুলো একটু জুল পার মোল পার কেলভিনে ধরেও করবা, জুল পার মোল পার কেলভিনে ধরেও করবে, সেখানে কত হয় 8.314 ধরে অঙ্কগুলো করবো। ওকে, তো ওই সেম অঙ্কগুলো আমরা একটু জুল পার মোল পার কেলভিনে করে দেখবো কত আসে সব মানগুলো। ওকে, এখন কথা হচ্ছে কখন কোনটা ইউজ করবে ভাইয়া, মনে রাখবা যখন আপনার দ্বিতীয় ক্রম বিক্রিয়া থাকবে। মনে রাখবেন, আমি কেন ভাইয়া দুইটা কি ভুল, তাহলে দুইটা মান ব্যবহার করা কি ভুল না, ভুল না ভাইয়া। জিনিসটা হচ্ছে যখন প্রথম ক্রম বিক্রিয়াগুলো থাকে তখন আমরা জুল পার মোল পার কেলভিনটাকে নিয়ে কাজ করি বেশি, আর যখন ভাইয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া থাকে তখন কি আপনার চিন্তা করেন একটু, তখন আপনার কিন্তু সূত্রের মধ্যেই চলে আসে যে লিটার অ্যাটমসফিয়ারটা। সো আমি বলবো ভাইয়া বেটার হচ্ছে আপনি জুল পার মোল পার কেলভিনেই করা। একটা কাজ করি তাহলে ভাইয়া, সব অঙ্কগুলো এই যে এতগুলো অঙ্ক করলাম আমরা, আমি প্রত্যেকটা অঙ্কে আপনাকে
জুল পার মোল পার কেলভিনের মানটা ই করে রাখি। ওকে, কাজ করি। হ্যাঁ, এই যে এখানে দেখেন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা একটু মডিফাই করে আসি অঙ্কগুলোকে। ওকে, সো মডিফাই কীভাবে করবো? এই যে মনে করেন এখানে এটা ধরছিলেন, আচ্ছা এখানে কত 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এখানে মানটা চেঞ্জ হয়ে যাবে, মান চেঞ্জ হয়ে কত আসবে আমার 180 টু 2.303 ইন্টু তোমার 8.314। বেটার হচ্ছে এখানে করা। ওকে, এটা একটু করে রাখছিলাম, বেটার হচ্ছে আমি জুল পার মোল পার কেলভিনে বের করি। 3.45 ইন্টু 10⁻³ এত জুল আসবে এখানে তাহলে অ্যান্সার। পরের অঙ্কটা ক্লিয়ার করে দিই আমি একটু, পরের অঙ্কটা আমি ক্লিয়ার করে দিই। এবার এখানে কত 8.314 দিয়ে করি, মাত্র খেয়াল করলাম যে এখানে আমাদের কিন্তু এটা করা উচিত ছিল। লিটার অ্যাটমসফিয়ার করলে ভুল হবে না, বাট জিনিসটা হচ্ছে ভাইয়া ইউনিভার্সাল মান থাকে না তখন। তো ভাইয়া আমি পুরোটা সবগুলো ঠিক করে দিই আপনাকে, আপনি অ্যান্সারগুলো মিলে নেন। যদি কারো কনফিউশন থাকে 0.762 10⁻⁶ সবগুলো মান আমি ঠিক করে দিচ্ছি আপনার জন্য ভাইয়া। এখানেও আপনার মানটা ঠিক করে নেবেন। ওকে, এখানে আমরা মানটা ঠিক করে নেব। ওকে, আপনার মান বসানো আছে, এখানে কী করবেন ক্যালকুলেট করে 8.314টা বসে দেখবেন কত আসে এখানে। ওকে, 8.314 মানটা বের করে নেবেন। আর এখানে তো বুঝতেই পারতেছেন এখানে আপনার সেম অ্যাজ এভাবে ক্যালকুলেট করে মানটা বের করে নেব আমরা। তো এই জিনিসগুলো একটু বলে রাখলাম ভাইয়া, রিমাইন্ডার একটু মনে রাখবেন। 8.314 ধারা করবো আমরা অঙ্কগুলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটু লিখে দিচ্ছি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি এখানে যে আপনার কোনটা কত মান আসে, এটার জন্য ঠিক করে দিই একটু। তো এই অঙ্কটা কী আসবে আমার 2610.727752 ইন্টু ভাইয়া 2.303 ইন্টু আপনার 8.314 মান কত সেখানে 4.998 10⁻⁴ আসে এখানে, এটা আসে। আর এখানে তো এটা সেম আছে, এটা কোনো চেঞ্জ হবে না, এটা যেহেতু কাটাকাটি চলেই গেছে, এটা কোনো প্যারা নেই। ওকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। ওকে, ঠিক করে দিলাম। এমসিকিউ করার সময় একটু খেয়াল করলাম, এটা ভুল হতে পারে। কথা হচ্ছে ভুল না, জিনিসটা ভাইয়া জিনিসটা ভুল না। আপনি লিটার অ্যাটমসফিয়ারও ধরতে পারেন, জুল পার মোল পার কেলভিনও ধরতে পারেন। যেহেতু সক্রিয়ণ শক্তির ব্যাপার স্যাপার আছে, জুল পার মোল পার কেলভিন ধরাটা বেনিফিশিয়াল। বাট ওই যে কথাবার্তা আবার আরেকটা, যে যদি ভাইয়া দ্বিতীয় ক্রম হয় তখন আবার লিটার অ্যাটমসফিয়ারের দিকে যাওয়া লাগে বা একটু। আচ্ছা, অনেক কথা বললাম, এখন এটা চলে আসি আমরা। এটা চলে আসি আমাদের এখানে কী আছে আমাদের লন কত উপরে হচ্ছে 7.1, উপরে 7.1 ডিভাইড বাই 2.25। এখানে আপনার কত আসে EA/R 1/T1 - 1/T2, তাহলে 1 বাই আপনার T1 কত, T1 হচ্ছে আপনার 25, তো 273 + 35 দেখেন 273 প্লাস একটা মিনিট একটু 273 + 35 আর এখানে মাইনাস কত 273 + 25। ওকে, 8.314 মান আসে ভাইয়া। আচ্ছা 88 পয়েন্ট সামথিং মান আসে, 88%। একটু 1000 দ্বারা ভাগ দিয়ে রাখি 8.87 আছে, তো নান অফ দেম। তো 8.8 আসে, সবগুলো 8.7 দেওয়া, সো বেটার হচ্ছে ভাইয়া ওভাবেই করে রাখো। ওকে, 8.8 আসে মানে অ্যান্সার। আই গেস বুঝতে পারছি আমরা। ওকে, তো সামনে আগে লাইমস্টোন রিয়াক্টস উইথ, আচ্ছা এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ নট এফেক্ট দ্য রেট অফ রিয়াকশন। টেম্পারেচার এফেক্ট করে, প্রেশার এফেক্ট করে, সাবস্টেন্স কনসেন্ট্রেশন। লাইমস্টোন ভাই কনসেন্ট্রেশন এফেক্ট করে না, কারণ কি লাইমস্টোন হচ্ছে সলিডের ক্ষেত্রে ভাই আপনার, আচ্ছা সলিডের ক্ষেত্রে তো ভাই প্রেশারটা এরকম না, সলিডের ক্ষেত্রে দেখো প্রেশার, টেম্পারেচার, সারফেস এরিয়া ডাজ নট হ্যাভ এনি এফেক্ট। বলছে ডাজ নট হ্যাভ এনি এফেক্ট, কোনটার কোনো এফেক্ট নেই। টেম্পারেচার ইফেক্ট অবশ্যই আছে ভাইয়া ডিসোসিয়েশনের উপর, প্রেশার ইফেক্ট অবশ্যই আছে, সারফেস এরিয়া আছে, কনসেন্ট্রেশন নাই, লাইমস্টোনের কনসেন্ট্রেশনের এটা নাই। ওকে, ইন সাম এন্ডোথার্মিক রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি 60 কিলোজুল, রিয়াকশন এনথালপি হচ্ছে 20। অপোজিট রিয়াকশনের ক্ষেত্রে কত লাগবে দেখো, তোমাকে বলছে কি দেখো এন্ডোথার্মিক রিয়াকশনের গ্রাফটা মনে আছে ভাইয়া, এরকম হয়, এই যে এরকম হয় ভাইয়া এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে বলছে কি ভাইয়া, বলছে তোমার দেখো অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 60, টোটালটা দেওয়া আছে 60, ডেল এইচ এর মানটা কত দেওয়া আছে, ডেল এইচ এর মানটা দেওয়া আছে তোমার এখানে এনথালপি হচ্ছে 20, তাহলে রিভার্স রিয়াকশনের ক্ষেত্রে কত লাগবে 40। ওকে, জাস্ট বিয়োগ করে রিভার্স রিয়াকশন 40 লাগবে এখানে। তাহলে একটি বিক্রিয়া লন কে ভার্সেস কে, আচ্ছা লন কে ভার্সেস কে বলছে, তাহলে কি EA/R, লন কে ভার্সেস মানে কি EA/R কত আসবে -1.1 10⁻⁴। এখান থেকে ভাই সক্রিয় শক্তি মান গুণ করবা চলে আসবে এখান থেকে, আর দেখানোর কিছু নেই। এটা
তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি 3 গুণ বৃদ্ধি পেল, ওকে, সক্রিয় শক্তির মান কত? ওই তো সেম কাহিনী ভাইয়া, সেম কাহিনী, সেটা হচ্ছে কি সেম কাহিনী ভাইয়া, যে ln 3 ডিভাইড বাই কি 1/273 প্লাস 35 মাইনাস 1/273 প্লাস 25, এই জিনিসটা জাস্ট ভাইয়া। আর কী হবে 8.314 গুণ দিব, মান আসবে কত? মান আসে ভাইয়া এটাকে 1000 দ্বারা ভাগ দেওয়া হবে, কারণ কিলো জুলে মান বের করছে এরা, তাহলে 8.38, ওকে 83, হ্যাঁ 83.83, তাহলে 83.86 কথা হিসেবে এটা 83.86 এটা আসবে অ্যান্সার। সামনে জায়গায় একটু N2 হয় বিয়োজন, এগুলো করছেন ভাইয়া, এগুলো একটু বাসায় আমরা প্র্যাকটিস করে নিব ভাইয়া। এই অঙ্কটা এই যে এখানে একটু সিকি বহু নির্বাচন আছে, সম্মুখমুখী বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত? বলো সম্মুখমুখী বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত হবে? তাহলে সক্রিয় শক্তির মানটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ, তাহলে ভাইয়া ওয়াই, এটা হচ্ছে ওয়াই। গ্রাফিক্যাল কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন একটা। উদ্দীপকের লেখচিত্রে দেখানো হয়েছে কি দেখো, তাপোৎপাদী বিক্রিয়া হবে, হ্যাঁ তাপোৎপাদী বিক্রিয়া হবে, কারণ এটা বেশি। তাহলে প্রথমটা ক্লিয়ার। ডেল এইচ এর মানটা কি হবে? ডেল এইচ এর মানটা হবে E3 মাইনাস E1, এটাও ক্লিয়ার। সক্রিয় শক্তি E2 মাইনাস E1, হ্যাঁ ক্লিয়ার। তাহলে অ্যান্সার হবে 4টাই, 3টেই অ্যান্সার হবে আমার, ওকে। তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরকম? তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার মনে আছে কোনটা? বিক্রিয়ার হার কে এর সাথে টি, এক্সপোনেনশিয়াল এরকম উঠছিল, ওকে। তাহলে কি পরাবৃত্ত না অধিবৃত্ত? নিজের চিন্তা করে বলো তো, পরাবৃত্ত না অধিবৃত্ত হবে? নিজের একটু চিন্তা করে ভাই, এটা কি y স্কয়ার ইকুয়াল 4x টাইপের গ্রাফের মতো, পরাবৃত্তীয় গ্রাফ হবে এটা। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান 27 ডিগ্রি সেলসিয়াস বেগ ধ্রুবকের মানে দ্বিগুণ হলে সক্রিয় শক্তির মান কত? ভাই এই অঙ্ক আমরা এতক্ষণ ধরে করতেছি, এগুলো নিয়ে আর বেশি প্যারা খাওয়া দরকার নেই, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে নেব, ওকে। এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ, তো জানেন দ্বিগুণ বৃদ্ধি পায় আমাদের নরমালি। এরপর ভাইয়া ওই তো শেষ আমাদের। তাহলে তো ভাইয়া দেখেন লাস্টে ভাইয়া অনেকগুলো ম্যাথ আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য রেখে দিছি, এগুলো আমরা একটু প্র্যাকটিস করবো ভাইয়া। আমরা এই লেকচারে একদম অ্যাপ্রক্স মেথড থেকে, মানে মেইন কথা বলতে গেলে আমাদের এই লেকচারটা কিসের উপর ছিল? আমাদের এই লেকচারটা আজকে ছিল ভাইয়া বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। সেখানে আমরা অ্যাপ্রক্স মেথড থেকে শুরু করে আরহেনিয়াস মেথড, সক্রিয় শক্তি সব কিছু ডিটেলসে কভার করেছি, ইভেন ম্যাক্সওয়েল বোলসন ডিস্ট্রিবিউশন কার্ভটা নিয়ে আলোচনা করেছি। সো এই অধ্যায়ে ভাই অনেকগুলো ম্যাথ করছি আমরা, এবং একটা সতর্কতা বলে রাখতেছি, যেটা আমি ভুল করেছিলাম সেটা আপনারা ভুল করবেন না। সেটা হচ্ছে কি, যে আমাদের আর এর মানটা আমরা 8.314 জুল পার মোল পার কেলভিনে ধরে আগাবো, আনলেস সেকেন্ড অর্ডার রিয়াকশন বলে, ওকে ভাইয়া। এই জিনিসটা মনে রাখবো আমরা। এবং আপনাদের প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো বাসায় একটু, অনেকগুলো আমি করে দিছি, সেগুলোর সাথে অ্যান্সারটা মিলাবো। যদি কোনো কনফিউশন হয় আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনারা, যে কোনো কনফিউশন থাকলে বা কোনো অঙ্ক যদি আপনাদের না মিলতে পারে। তো আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাআল্লাহ আবার নেক্সট লেকচারে দেখা হবে প্রভাবকের প্রভাব নিয়ে, বিক্রিয়ার হারের উপর প্রভাবক কী প্রভাব ফেলে সেটা নিয়ে আপনাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা হবে।